আম, আদাব সবাইকে। আমরা আজকে আরো নতুন একটি ওয়েবিনার নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে ওয়েবিনারটি বিজনেস স্কুল থেকে কিভাবে ফুল ফান্ডে এমবিএ করা যায় এই নিয়ে। আজকে আমাদের ওয়েবিনারে গেস্ট হিসেবে রয়েছেন শাহরিয়ার উদ্দিন। সে সার্চ থেকে বিবিএ কমপ্লিট করার পর বর্তমানে ফুল ফান্ড নিয়ে ইউনিভার্সিটি অফ মায়নাতে বিজনেস অ্যানালিটিক্সে এমবিএ করছেন। আমরা তাকে ওয়েলকাম করে নেব আমাদের ওয়েবিনারে। শাহরিয়ার, শাহরিয়ার, কি অবস্থা? এই তো কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ দিনকাল? ভালো চলতেছে। আচ্ছা, বিজনেস ব্যাকগ্রাউন্ডে উচ্চশিক্ষা, ইউএসএ ফুল ফান্ডিং এগুলো নিয়ে আমাদের কাছে খুব কম তথ্যই আছে। তো সেক্ষেত্রে যদি ছোট্ট করে তোর জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সবার সাথে শেয়ার করতে পারতি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো জার্নি আসলে জার্নি কোথা থেকে শুরু? জার্নি শুরু হয় 2020-এ কোভিড টাইম থেকে, টু বি অনেস্ট। সো আমি যখন হচ্ছে কোভিডে সবাই বাসায় বাড়িতে চলে গেছিল। সো কোভিডে যখন বাড়িতে বসে আছি, কেরিয়ারের ঠিক পিক স্টেজও বলা যায় না, কেরিয়ারের জার্নি শুরু করার জন্য সবচেয়ে লাইক পিক টাইম ছিল তখন। কি করব বুঝতেছিলাম না। তো সব মিলে চিন্তা করে দেখলাম যে বাহিরে যাওয়াটা মোস্ট প্রবাবলি ভালো একটা ডিসিশন হতে পারে পড়ার জন্য, যেহেতু আমার হায়ার স্টাডির প্রতি একটা ঝোঁক ছিল। আর যেহেতু আমি সাস্টে থাকতে কেরিয়ার ক্লাবের সাথে ছিলাম, আমি হায়ার স্টাডি নিয়ে সব সব ফিল্ড নিয়েই ঘাটাঘাটি করছি, হায়ার স্টাডি নিয়েও ঘাটাঘাটি করছিলাম আমার কাছে। সো যার কারণে আমার তখনই মনে হয়েছিল যে আমি বাহিরে যাওয়ার অপশনটা চুজ করা আমার জন্য ইজি ছিল, বিকজ আই অলরেডি হ্যাড মোস্ট অফ দ্য আইডিয়াস যে কোন ফিল্ডে গেলে কিরকম হইতে পারে আমার ক্যারিয়ার। সো ওইখান থেকে চুজ করা যে আমি বাহিরে যাব। দেন হচ্ছে আহ, বাহিরে যাওয়ার জন্য কান্ট্রি সিলেক্ট করার প্রশ্ন চলে আসে। তখন অনেক ঘাটাঘাটি করে চিন্তা করলাম যে বাইরে যেতে হলে ইউএসএ উড বি এ গুড অপশন, কারণ ইউএসএ একমাত্র কান্ট্রি যেটাই হচ্ছে বিজনেস স্কুলের সবচেয়ে বেশি ফান্ড দেয়, বা ইউএসএ একমাত্র কান্ট্রি যেটাই হচ্ছে মোটামুটি আমেরিকার অনেক ভালো ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপ অফার করে বিজনেস স্কুলের জন্য। আমি অন্যান্য স্কুলের কথা বলতেছি না, বাট বিজনেস স্কুলের জন্য ইউএসএ হচ্ছে সবচেয়ে আগায় আছে ফুল ফান্ডিং দেওয়ার জন্য। এই জন্য হচ্ছে আমি ডিসিশন নেই ইউএসএ তে যাব। ইউএসএ তে যাওয়ার ডিসিশন আসার পরে হচ্ছে যেটা দেখলাম যে ফুল ফান্ডিং ম্যানেজ করতে হলে আলটিমেটলি আমার ওয়ান অফ দ্য মেজর থিংস যেটা সেটা ছিল জিআরই অ্যাটেম্প্ট নেওয়া। সো জিআরই তে ভালো স্কোর খুব ইম্পর্টেন্ট ছিল। তখন হচ্ছে জিআরই জার্নি শুরু করি কোভিড এর মাঝামাঝি বা লাস্টের দিক থেকে। দেন হচ্ছে জিআরই শেষ করলাম। তারপরে হচ্ছে আইএলস। আইএলসটা ছিল হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য খুব ইম্পর্টেন্ট, সো এটা দিতে হয়। তো যেটা হয়েছিল, আমি 20-এর শেষের দিকে এসে দিই জিআরই, আর আইএলসটা দিই 21-এর ফার্স্টে। সো আনফরচুনেটলি আমি হচ্ছে 21-এর ফল সেশন ধরতে পারি নাই। কারণ হচ্ছে নর্মালি ফল সেশন ধরতে হলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় উইদিন জানুয়ারি বা উইদিন ডিসেম্বর, আর টু সাম এক্সটেন্ট উইদিন ফেব্রুয়ারি। তো আমার মোটামুটি সবই শেষ হয়ে গেছিল। আমার ধরার স্কোপ কম ছিল, আমি 21-এর ফল মিস করি। দেন হচ্ছে 22-এর ফলে আমি অ্যাপ্লাই করি বেশ কিছু ইউনিভার্সিটিতে। অ্যান্ড অনেকগুলোর মধ্যে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ মেইনে অফার পাই এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স করার জন্য। আহ, এবং হচ্ছে একই সাথে আমি এখানে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের অফার পাই, হুইচ ওয়াজ রিয়েলি গুড অপশন। তো ফাইনালি আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ মেইনের এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স চুজ করি, এবং আল্লাহর রহমতে হচ্ছে আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে চলে আসছি। থার্ড সেমিস্টার শেষ করে ফেলছি অলরেডি। সো আমার আছে আরেকটা সেমিস্টার বাকি এমবিএ শেষ করার জন্য এখানে, এই আর কি। এই হচ্ছে সফটওয়্যার ইন শর্ট জার্নি আমার। আহ, অনেক লম্বা জার্নি শর্ট করে বললি, আমি যতটুকু মনে করি। তো হ্যাঁ, এটা তো সত্য। কারণ জার্নি টু বি অনেস্ট এইটার মাঝখানে অনেক কিছুই ছিল যেগুলা টু বি অনেস্ট এটার জন্য হয়তো আরেকটা সেশন আলাদা করা যায় ওই টাইপের জার্নি আর কি। তো আমি জাস্ট বললাম যে কোথা থেকে শুরু আর এখন কোথায় আছি, এই তো। প্রতিটা স্টেপ নিয়ে এক একটা ওয়েবিনার করা সম্ভব। ট্রু, ট্রু। আচ্ছা, এই যে গ্যাজেট অ্যাসিস্ট্যান্টশিপের যে তুই যে দায়িত্বটা পালন করিস তোর ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে তোর প্রতিদিন কি কি দায়িত্ব পালন করতে হয়? এটা আসলে ভেরি করে প্রতিদিন করতে হয় বলতে, আমি যদি প্রতিদিন একেবারে ডিফাইন না করে বলি, আমি বলতে পারি যে ইন জেনারেল আমার কি কি দায়িত্ব পালন করতে হয়। তো এটা ভেরি করে স্কুলের উপর, মানে যে স্কুলে আমি পড়তেছি এটার উপর, প্লাস হচ্ছে আমি স্কুল আমাকে
কোন সেমিস্টারে কাদের সাথে অ্যাসাইন করতেছে এটা আর কি। তো যদি ফর এক্সাম্পল আমি লাস্ট সেমিস্টারের কথা যদি বলি, আমি হয়তো 3জন প্রফেসরের সাথে আমাকে আমার ডিপার্টমেন্ট অ্যাসাইন করে দিয়েছে, আমি 3জনের সাথে 2জনের সাথে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, একজনের সাথে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। তো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন আমি কাজ করি, আমার রোল ছিল মেইনলি হচ্ছে গ্রেডিং করা। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা দেখা, অ্যাসাইনমেন্ট দেখে গ্রেডিং করা, কোনো কোনো ক্ষেত্রে ছিল হচ্ছে আমার ওই গ্রেড গুলা লাইক প্রিপেয়ার করে রেজাল্ট পাবলিশ করা। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ খুবই ডাইভার্সিফাইড, কখনো ডেটা কালেকশনের কাজও করতে হচ্ছে, আবার কখনো দেখা গেছে আমি লিটারেচার রিভিউ এর কাজও করতেছি বা ডেটা অ্যানালিসিসের কাজও করতেছি, ডিপেন্ড করছে আসলে। সোফার এগুলা মিলেই চলতেছে। আচ্ছা, আহ, সাধারণত যে তুই যে প্রোগ্রামটাতে আছিস সেখানে আবেদন করার রিকোয়ারমেন্ট কি কি ছিল, মানে তোর যদি মনে পড়ে এটা যদি শর্ট ওভারভিউ দিতে পারতি। আহ শর্ট ওভারভিউ বলতে, আমি যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার এখানের সিজিপিএ মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 3। দেন হচ্ছে আলসের রিকোয়ারমেন্ট ছিল, আলসের মিনিমাম রিকোয়ারমেন্টটা আমার এক্সাক্ট মনে নেই, বাট আলস আমার দিতে হয়েছিল, এবং হচ্ছে জিআরইএফ বা জিমেট। তো এই 3টা ছিল, আর আরেকটা আরো 2টা ছিল, এটা হচ্ছে এসওপি, হুইচ ওয়াজ, ওইখানে একটা লিমিটেশন ছিল যে 500 ওয়ার্ডের একটা এসওপি লিখতে হবে, আর ছিল এলওআর, 3টা এলওআর দিতে হবে। সোফার এগুলাই ছিল মেজর। এছাড়া পরবর্তীতে হচ্ছে আমার একটা ইন্টারভিউ নিছিল, এডমিশন প্রথমে আমার শেষ হয়ে গেছে, পরে হচ্ছে আমি যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাইছি ওইটার জন্য একটা ইন্টারভিউ ছিল রিকোয়ারমেন্ট হিসেবে, এই আর কি। আচ্ছা, আহ, তোর এই যে তোর তো এমবিএ টা 2 বছর, 4 সেমিস্টার কি 2 বছর না নর্মালি? হ্যাঁ, 2 বছর। 2 বছর মানে এই এমবিএ শেষ করার পরে কয় বছরের ভিসা মেনলি পাওয়া যায় এমবিএ তে? আহ এমবিএ শেষ করার পরে ভিসা বলতে যেটা হয় ওপিটি বলে, আমরা জানি, তুই জানো হয়তোবা। সো ওপিটি হচ্ছে যেটা, যে আমরা ডিগ্রি শেষ করার পর আমেরিকায় চাকরি করার জন্য, মানে স্টুডেন্ট ভিসাতেই থাকবো কিন্তু চাকরি করার জন্য আমি কতদিন সময় পাবো। তো নর্মালি যেটা হয় আমরা জানি, স্টেম প্রোগ্রাম যাদের থাকে ওইখানে হচ্ছে 3 ইয়ার্স টাইম থাকে, আর আমাদের যাদের হচ্ছে বিজনেস স্কুল বা সোশ্যাল সায়েন্স ওদের থাকে 1 ইয়ার স্টেম। সো 1 ইয়ার স্টেম মানে হচ্ছে, সরি, 1 ইয়ার ওপিটি। 1 ইয়ার ওপিটি মানে হচ্ছে যে আমি মাত্র 1 বছর সময় পাবো চাকরি করার জন্য, এবং এই 1 বছরের মধ্যেই হচ্ছে আমাকে আরেকটা ভিসায় সুইচ করতে হবে। আমরা যারা স্টুডেন্ট বর্তমানে আছি তারা আছি F1 ভিসায় এখন। তো আমাদের হচ্ছে পরবর্তী ভিসা যেটা সুইচ করতে হয় জবে গেলে, সেটাকে বলা হয় H1B। তো আমরা যারা স্টুডেন্ট হিসেবে আছি নন স্টেম ডিগ্রিতে, তাদেরকে দেয়া হয় 1 বছর ওইটা সুইচ করার জন্য। আর আমি বর্তমানে যেটা আছি এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স, এটা স্টেমের ভিতরে পড়ে। বিজনেস স্কুল, আমি যে স্কুলে আছি ওইটা ওরা স্টেম হিসেবে ডেজিগনেশন নিয়ে নিছে, যার ফলে যেটা হচ্ছে যে আমি এখানে 3 বছরের টোটাল টাইম পাবো, যে আমি জব করে পরবর্তীতে H1B তে সুইচ করার জন্য আর কি। আচ্ছা, মেইনলি মানে আমার একটা প্রশ্ন তোর কাছে, এটা আমারও জানার ইচ্ছা, যে কোনটা স্টেমে আছে কোনটা স্টেমে নাই, এটা কি কোনোভাবে দেশে বসে জানা সম্ভব ক্যান্ডিডেটদের দ্বারা? ভেরি ট্রিকি কোয়েশ্চেন অ্যান্ড গুড গুড কোয়েশ্চেন। এটা জানার পসিবিলিটি আছে আবার নাই, ঠিক আছে। মানে ডিরেক্টলি আসে আবার নাই, কিন্তু একটু অ্যাপ্রোচ দিলে এটা জানা পসিবল, ইম্পসিবল না। ডিরেক্টলি আসে নাই বলতে যেটা বুঝাইলাম, যে অনেক সময় হচ্ছে যেগুলো নন স্টেম ডিগ্রি, যেগুলো স্টেম ওইগুলো মোটামুটি সবাই জানে যারা অ্যাপ্লাই করতেছে। আহ, যেগুলো হচ্ছে নন স্টেম ডিগ্রি ওইগুলার ওয়েবসাইটে, প্রোগ্রাম ওয়েবসাইটে ওরা প্রোগ্রামকে প্রমোট করার জন্য অনেক সময় লিখে রাখে যে আমরা স্টেম ডেজিগনেটেড প্রোগ্রাম। সো ওইটা ভালো করে দেখলে এটা বোঝা যায় ডিরেক্টলি। আর অনেক সময় হয়তোবা এটা লিখা থাকে না, বাট কোথায় লিখা আছে খুঁজে পাওয়া যায় না, কারণ এদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন থাকে, অনেক সময় কিছু মিস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার গ্রেড কোঅর্ডিনেটর যে থাকে, গ্রেড কোঅর্ডিনেটর হচ্ছে প্রত্যেকটা মানে গ্রাজুয়েট স্কুলের, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রোগ্রামের জন্য একজন করে পার্সন অ্যাসাইন থাকে, যা যে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ওই পয়েন্ট অফ কন্ট্যাক্টকে আপনি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর বলতে পারি, প্রোগ্রাম ডিরেক্টর বলতে পারি, যেটাই বলি। সো ওকে যদি আমি ইমেইল করি এবং জিজ্ঞাসা করি যে তোমাদের এই প্রোগ্রামটা কি স্ট্যাম্প ডেজিগনেটেড কিনা, সে খুব ইজিলি আনসার করে দিবে আর কি। সো মানে ভেরি মাচ পসিবল টু নো। সো গেট কোঅর্ডিনেটরকে ইমেল করাটা হচ্ছে সবচেয়ে মানে সহজ হ্যাঁ, একটা ওয়ে। সবচেয়ে ফিজিবল এবং সবচেয়ে ইজি ওয়ে আর কি। আচ্ছা, এখন আমরা মেইন কোশ্চেনের দিকে চলে যাই তোর কাছে, যে প্রথম প্রশ্নটা,
যে বিজনেস স্কুলে ফান্ডিং প্রসিডিওরটা কিরকম, এখানে কিভাবে আবেদন করতে হয়, প্রফেসর ম্যানেজ করতে হয় নাকি সেন্ট্রালি আবেদন করতে হয়, এই টোটাল বিষয়টা নিয়ে। মানে ওকে, এই ব্যাপারটা খুবই কমপ্লেক্স এবং লেন্দি প্রসিডিউর, ঠিক আছে। সো এটা মানে খুব শর্টে আনসার করা যেহেতু পসিবল না, আবার অনেক সময় দেখা যায় খুব লম্বা করে এক্সপ্লেন করলে অনেকে হয়তো বুঝতে নাও পারে। তো আমি আমার জায়গা থেকে ট্রাই করবো যে আমার প্রসেস কিরকম ছিল সো ফার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এইখানে ২ টা স্টেপ। একটা হচ্ছে আমার অ্যাডমিশন আর আরেকটা হচ্ছে আমার ফান্ডিং, ঠিক আছে? সাধারণত আমরা মানে বাংলাদেশে আমরা যারা স্টুডেন্ট প্রসপেক্টিভ সবাই ২ টা বেসিসে এটাকে ডিভাইড করি। একটা হচ্ছে মানে ফান্ডিং কে আমরা ২ টা স্টেজে ডিভাইড করি। সেন্ট্রাল ফান্ডিং না প্রফেসর ম্যানেজ করে ফান্ডিং। ঠিক আছে? সো সেন্ট্রাল ফান্ডিং বিষয়টা কি সেটা আগে এক্সপ্লেন করি যারা খুবই নিউকমার তাদের জন্য। যে প্রফেসর ম্যানেজ ফান্ডিং হচ্ছে আমি প্রফেসরকে ইমেইল করব। প্রফেসর যদি আমার প্রোফাইল দেখে ভালো মনে করে তাইলে হচ্ছে আমি এপ্লাই করব এবং ডিপার্টমেন্ট জাস্ট হচ্ছে প্রফেসরের রিকমেন্ডেশন দেখবে বা আরো কিছু জিনিস থাকবে, বাট প্রফেসরকে হয়তো প্রায়োরিটি দিবে, ওইটার উপরে বেস করে জিনিসগুলো আসবে। এটা হচ্ছে থিম, দ্যাটস অল। ইন ডেপথ যারা হচ্ছে প্রফেসর ম্যানেজ করে তারা ভালো বলবে। সেন্ট্রাল ফান্ডিং এর যে বিষয় সেটা হচ্ছে যে আমার প্রথম কাজ হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য এপ্লাই করা। আমি মাস্টার্স প্রোগ্রামের কথা বলতেছি। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য এপ্লাই করব। তো আমার অ্যাডমিশনটা হচ্ছে ডিপার্টমেন্টের একটা কমিটি থাকবে, অ্যাডমিশন কমিটি, সে আইডেন্টিফাই করবে যে আমি অ্যাডমিশন আমার হবে কি হবে না। আর পরবর্তীতে আসে হচ্ছে এখানে স্কলারশিপ। তো আমি যখন অ্যাডমিশন আমার সিকিউরড হয়ে যাবে তখন হচ্ছে ডিপার্টমেন্টের অনেকগুলা আহ, মানে ফান্ডিং অপরচুনিটি যেগুলা থাকে, গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, বা অনেকে বলবে শুধু গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। তো এই যে অপশনগুলা থাকে এগুলো হচ্ছে শুধুমাত্র এডমিটেড স্টুডেন্টদের জন্য ওরা ওপেন করে। মানে ওপেন করে বলতে কি, এডমিটেড স্টুডেন্টদেরকে ওরা হচ্ছে জানায় যে আমাদের এই ফান্ডিং গুলা আছে, অথবা দেখা যায় যে ওদের এটা যেটা আছে এটার অ্যাপ্লিকেশনের মেইন রিকোয়ারমেন্ট থাকে আপনার এডমিশন থাকতে হবে। তো বিজনেস স্কুলে স্কলারশিপ বা ফান্ডিং এর ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আমার এডমিশন এর জন্য অ্যাপ্লাই করা, এবং পরবর্তীতে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আমি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করব। প্রসেস ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যে আমার এডমিশন আগে সিকিউর করতে হবে, পরবর্তীতে স্কলারশিপের দিকে আগাতে হবে। এবং এডমিশন পাওয়ার প্রবাবিলিটি আই গেস 90%, মানে মোটামুটি ইউনিভার্সিটিতে খুব টপে গেলে হয়তো রেশিও একটা কমে যায়, বাট আপনার যদি মোটামুটি সিজিপিএ 3 এর উপরে থাকে, ঠিক আছে, আর হচ্ছে আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্টস ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এডমিশন মোটামুটি পাওয়া যায়। ওইটার কম্পিটিশন কম্পারেটিভলি আপনার স্কলারশিপের চেয়ে অনেক কম থাকে। তো স্কলারশিপের ক্ষেত্রে যেটা হয়, ওরা যাদেরকে এডমিশন দিচ্ছে সবাই ওইটা অ্যাপ্লাই করে। তো আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করবে ওই সেশনে কতজন স্টুডেন্ট হচ্ছে আপনার অ্যাপ্লাই করছে এবং তাদের প্রোফাইল কেমন হবে, আর ওই ইউনিভার্সিটি কতজনকে সেইবার নিবে, ওইটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে যে ওরা আসলে আপনাকে চুজ করবে কি করবে না। তো অ্যাডমিশন প্রসিডিউর শেষ হওয়ার পরে অনেক ইউনিভার্সিটিতে থাকে যেটা যে আপনার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। মানে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে বলবে যে আমাদের ফর এক্সাম্পল আপনি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢুকবেন আপনি দেখবেন অ্যাডমিশন ডেডলাইন দেওয়া আছে ডিসেম্বর 15, জানুয়ারির 15 বা জানুয়ারির 31 এরকম। তো ওই এডমিশন ডেডলাইন শেষ হওয়ার পরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ওরা জানায় যে এখন আমাদের গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ওপেন হয়েছে, যে ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে ইউ গাইস ক্যান অ্যাপ্লাই। যারা হচ্ছে আলাদা অ্যাপ্লিকেশন প্রসিডিউর রাখে তারা। আর যারা হচ্ছে এডমিশনের সময় আপনার থেকে জেনে নেয় যে ইফ ইউ ওয়ান্ট গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, অনেকেই হচ্ছে এডমিশনের সময়টা জেনে নেয়, একটা অপশন থাকে জাস্ট মার্ক করার, ওইটা মার্ক করলেই হয়ে যায়। তো যেটাই হোক না কেন আলটিমেটলি জানুয়ারি পর্যন্ত হচ্ছে এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন, পরবর্তীতে ফেব্রুয়ারি মার্চের দিকে হচ্ছে আসে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের কথা আর কি, মানে ফান্ডিং এর যে ব্যাপার সেটা। তো যারা হচ্ছে অ্যাপ্লাই এর জন্য অপশন রাখে ওইগুলাই হচ্ছে ফুল প্রসিডিউর মেনটেন করে আমার অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে ওদের যে প্রসেস থাকে সেই প্রসেস অনুযায়ী ওরা হয়তো বা ইন্টারভিউ নিবে, অথবা ইন্টারভিউ না নিয়ে রেজিউমি বা কভার লেটার ওইগুলা দেখে ওরা ডিসাইড করবে যে এই স্টুডেন্টকে ওরা ফান্ড দিবে কি দিবে না। আর যাদের হচ্ছে নরমালি এপ্লাই এর কথা আর বলে নাই আগে থেকে, ওরা ওই মোটামুটি এডমিশনের জন্য যা সাবমিশন হয়েছিল ওইগুলা দেখেই একটা ডিসিশন নিবে যে ওরা কাদেরকে ফান্ডিং দিবে বা দিবে না, আইদার ইন্টারভিউ নিতে পারে নাও নিতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি প্রসেস। যখন হচ্ছে ওরা ফান্ডিংটা দিয়ে দিবে তখন হচ্ছে
আমাকে হচ্ছে ওরা জানাবে যে আমার ওই ফান্ডিং এ কি কি অফার আমি পাইতেছি, লাইক আমি কত ক্রেডিট টিউশন উইফ পাবো, বা হচ্ছে আমাকে ওরা মান্থলি কত টাকা স্টাইপেন্ড দিবে, আমাকে সামার মানে 9 মাসের জন্য টোটাল 1 ইয়ার এখানে, বাট একাডেমিক ইয়ার 9 মাসের জন্যই শুধুমাত্র ফান্ডিংটা দিবে না টোটাল 12 মান্থসের জন্যই আমাকে দিবে, এই বিষয়গুলো হচ্ছে ওরা ফান্ডিং পাওয়ার পরে আমাকে জানাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি প্রসেস আর কি, আই গেস। আচ্ছা, তোর এইগুলা তো একটা জব আবেদনের মতো করে করতে হয় আমি যতটুকু জানি। কোনো কাভার লেটার কি প্রয়োজন হয় সেক্ষেত্রে, সিভির পাশাপাশি? এটা আসলে ভেরি করে, যেটা আমি আমার আগের কথায় বলতেছিলাম যে অনেক ইউনিভার্সিটি হচ্ছে আহ, ওদের রিকোয়ারমেন্টস এর মধ্যে বলবে যে আমাদের এই মানে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ওপেন হয়েছে, ইউ ক্যান অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশনের সময় ওরা রিকোয়ারমেন্টসে দিয়ে দেয়, কেউ কেউ বলে আহ, আমার রেজিউমি লাগবে, শুধুমাত্র হলেই হবে। কেউ কেউ দেখা যাবে একটা পোর্টাল থাকে, ওই পোর্টালে যে ইনফরমেশন সাবমিশনের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে ওইটা বলে দিবে, তো ওই পোর্টালে গেলে দেখা যাবে যে ওরা কিছু স্পেসিফিক কোয়েশ্চেন দিয়ে দেয়, আমার ওই কোয়েশ্চেন গুলো আনসার করে অ্যাপ্লাই করতে হবে। আবার কেউ বলবে যে জাস্ট সাবমিট ইউর কভার লেটার এন্ড রেজিউমি, অথবা অনেকে বলবে যে তুমি যে এই গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে অ্যাপ্লাই করতেছো এটার জন্য আলাদা করে একটা এসওপি লিখো, মানে তোমার গোল কি, বা এই অ্যাসিস্ট্যান্টশিপে তুমি কি আউটপুট দিতে পারবা, এগুলা তুমি এটার জন্য লিখো। সো এই রিকোয়ারমেন্ট গুলো না আসলে খুবই ভেরি করে ইউনিভার্সিটি ওয়াইজ। আমি যদি ইউনিভার্সিটি অফ মেইনের কথা বলি, ইট ওয়াজ নট দ্যাট মাচ কমপ্লেক্স, যেগুলো আমি বলতেছি এখন পর্যন্ত। এটা আমি জাস্ট যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছি, অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ছিল, আর ওইখানেই হচ্ছে আমি মার্ক করে দিছিলাম যে আমি ফান্ডিং এর জন্য আহ, মানে এলাও হইতে চাই আর কি। তো ওরা যেটা করছিল, ওরা যেসব স্টুডেন্ট হচ্ছে ফান্ডিং চায় ওদের সবারই, সবার না, ওইখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট স্টুডেন্ট পিক করে ওদের ইন্টারভিউ নিছে। সো আমাকে ইন্টারভিউর জন্য কল করছে, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করছি, পরবর্তীতে হচ্ছে আমার ওরা আমাকে অফার লেটার পাঠাইছে। আচ্ছা, ইন্টারভিউর অভিজ্ঞতাটা যদি একটু বলতে পারতি, শেয়ার করতে পারতি যদি। আচ্ছা, ইন্টারভিউ এর অভিজ্ঞতা একদিকে ভালো আর একদিকে একটু প্যাথেটিক। সো বিষয়টা মজার ছিল আর কি। তো আমি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করি, স্বাভাবিক বাংলাদেশে ইন্টারনেটের একটা বিগ ইস্যুস ছিল তখন, বা এখনো হয়তো আছে, ঠিক না? তো আমার মাথা, আমি তখন বাড়িতে ছিলাম 22-এর শুরুতে, রাইট? 22-এর শুরুতে আমি তখন বাড়িতে ছিলাম, তো গ্রামের দিকে এমনিতেও ইন্টারনেটের একটা ইস্যু থাকে। তো আমি ভাবলাম এক কাজ করি, সিলেটে যাই, আমার হচ্ছে মেসে ছিল বা আমার অফিস ছিল, আমি ভাবলাম অফিসে গিয়ে বসে ইন্টারভিউ দেওয়া যাবে। তো আনফরচুনেটলি আমি যেদিন অফিসে আসছি ইন্টারভিউ দিতে, বসেছিলাম, তো তখন অফিসের ওয়াইফাই চলে গেছে। তো আমি যখন ইন্টারভিউটা শুরু করি, শুরুতেই হচ্ছে আমার ইন্টারনেট চলে গেছে। সো আমি স্বাভাবিকভাবেই, আমি একটা প্রসপেক্টিভ স্টুডেন্ট, আমি ভয় পেয়ে গেছি যে এটা কেমন হইলো। তো যেটা হয়েছে যে আমি হচ্ছে পরবর্তীতে আমার ভিডিও কানেক্ট হচ্ছে না। তো আমি যার সাথে ইন্টারভিউ দেওয়ার কথা ওরে আমি বলতেছি যে আমার তো ভিডিও কানেক্ট হচ্ছে না, আমি কি করব? স্বাভাবিক আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে যে এটা কি হইলো, আর প্রথম একটা ভালো ইন্টারভিউ হওয়ার কথা, এটাতেই গেল মারা খেয়ে। তো পরে যেটা হয়েছে, সে বলছে তুমি অডিওতে কথা বলো। আমি অডিওতে কথা বলতেছি, কিছুটা মাঝে মধ্যে আবার নেটওয়ার্ক ব্রেক করতেছে। তো আমি ওইভাবেই হচ্ছে অডিওতেই পুরো ইন্টারভিউ দিছি, লাস্টের দিকে আবার ভিডিও কানেক্ট হয়েছে, আমি ভিডিওতে দিছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আমি যখন প্রথমে শুরুতে ইন্টারভিউ দিয়ে আমাকে বলছে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা ওইগুলা, আমি পুরো ইন্ট্রোডাকশন দিছি নিজের, যা যা হয়, বা আমার কাছে যেগুলো মনে হয়েছে যে মানে তুলে ধরার মতো, আমাকে একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে তুলে ধরার মতো গুড এনাফ, আমি ওইগুলা তুলে ধরছি। তো লাস্টের দিকে সে আমাকে বলতেছিল যে তোমার, আমাদের তো এখানে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের ওয়ান অফ দ্য মেইন রোলস থাকবে টিচিং অ্যাসিস্ট্যান্টের কাজ করা, টি এর কাজ করা। So, তোমার আসলে টি এর এক্সপিরিয়েন্স কেমন? তো আমি ভাবতেছি আমি তো এটা মিস করে গেলাম। আমি মানে আমি অনেক কিছু বললেও এটাতে কম্পারেটিভলি কম বলছি, তখন আমি বলার ট্রাই করতেছি। তো মোটামুটি লাস্টের দিকে ছিল, সময় আর পাই নাই। তো আমার তখন মনে হতেছিল যে আমি টি এর কথা মনে হয় খুব বেশি বললাম না, আমার কেমন হবে না হবে, বাট ওরা খুবই ফ্রেন্ডলি ছিল। এবং পরবর্তীতে আমি যেটা করছি যে আমি যেহেতু ইন্টারভিউ ওইগুলো বলা মিস করছি, আমি ইন্টারভিউ শেষে ওদের ওর একটা হিন্টস দিছি যে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, আমি হচ্ছে তোমাকে একটা রিটেন এসওপি পাঠিয়ে দিব, তোমার টাইম শেষ, আমারও টাইম শেষ, উই কুড নট ডিসকাস মোর ডিউ টু দ্য ইন্টারনেট, এরকম একটা কথা বলে আমি বলছি যে আই উড লাইক টু শেয়ার মোর। তো আমি ভাবলাম যে আরেকটু নিজেকে আরেকটু তুলে ধরার ট্রাই করা যাইতেই পারে, লসের কিছু না, ইন্টারভিউতে মিস করছি তো কি হয়েছে, কারণ ও বুঝতেছে যে ইন্টারনেটের ইস্যুস ছিল বা কিছু একটা। তো আমি হচ্ছে ইন্টারভিউ শেষে আরেকটা হচ্ছে নিজের মতো করে আরেকটা এসওপি লিখে ওরে পাঠিয়ে দিছি টি এর উপর বেস করে, যে আমি কি কি টি এ পারি। সো যাই হোক, ওইটা মনে হয় খুবই ইফেক্টিভ ছিল বা ছিল না জানি না। আলটিমেটলি আমি 7 দিন পরেই হচ্ছে অফার লেটার পাই আর কি, ওই ইন্টারভিউর পরে।
আচ্ছা, মেইনলি মানে ওরা ইন্টারভিউতে মানে তোকে তো একটা ম্যাচটা হয়ে গেল ওই সময়, কিন্তু মোট কয়টা কোশ্চেন করছিল বা কি কি স্পেসিফিক কোশ্চেন করছিল, এটা কি একটু মনে করতে পারবি? অবশ্যই। প্রথম কথা খুব, খুব নরমাল। আমাকে জানতে চাইছে যে আমার এক্সপেরিয়েন্স, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা আমি এখন কি করতেছি, আগে কি করছি, আমি ওদের এমবিএ প্রোগ্রামে কেন অ্যাডমিশন নেওয়ার ট্রাই করলাম। ইউএসএ তে অনেক এমবিএ প্রোগ্রাম ছিল। তারপরে ওরা মেইনলি ফোকাস করছে যে এই যে ওদের যে টিএ বা ওদের যে জিএ এইগুলায় আমি কি আউটপুট দিতে পারবো। তো শুরুতে ছিল জি এর ওভারঅল জিএ নিয়ে কথাবার্তা বা একটু একটু আর এ নিয়ে কথাবার্তা। তো টিএ লাস্টে আসছে টি এর কথাবার্তা। মানে মোটামুটি আমাকে বলছে যে এজ এ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট তুমি কি আউটপুট দিতে পারবা, তোমার আসলে কি এক্সপিরিয়েন্স আছে সোফার। তো এই টাইপের জিনিসপত্রই আরকি, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কি কাজ করতে পারবা। এগুলাই জানার ট্রাই করছে। সো আমি যেটা করছি আমার প্রিভিয়াস যেসব এক্সপেরিয়েন্স ছিল ওইগুলাকে রিলেট করে হচ্ছে ফিউচারে আমি কি আউটপুট দিতে পারবো সেই টাইপের কথাবার্তা বলছি এই আরকি। মানে তোর উত্তর দেওয়ার প্রসিডিউর গুলা কি একটু শেয়ার করতে পারবি কিনা, মানে হ্যাঁ, ছেলেপেলেদের শিওর, জন্য? শিওর। ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এজ এ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট তুমি যে কাজ করবা তোমার আসলে এক্সপিরিয়েন্স কি আছে সোফার। তোমার যদি স্টুডেন্টদের সাথে কানেক্টেড হইতে হয় বা প্রফেসরদের সাথে কানেক্টেড থাকতে হয়, তোমার তো ডাইভার্স ক্যাপাসিটি থাকতে হবে, নলেজ থাকতে হবে, তোমার আসলে সোফার কি আছে। তো স্বাভাবিক আমি বলছি যে আমার আসলে হিউম্যান ইন্টারেকশন খুব ভালো। আমি সফটওয়্যার আমি সফর হচ্ছে ইউনিভার্সিটি লাইফে এগুলা নিয়ে অনেক কাজ করছি। আমার এই এক্সপেরিয়েন্স আছে। ফর এক্সাম্পল আমি বেশ কিছু অর্গানাইজেশনে ছিলাম। আমি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি ওইটায় কাজ করছি বা আমি এগুলার বাহিরেও অনেক ইভেন্ট অর্গানাইজ করছি। এগুলো আমাকে কাজে দিচ্ছে। বাট নট অনলি দ্যাট, আমি একাডেমিক লাইফেও ভালো অনেকগুলা কাজ করার ট্রাই করছি। ফর এক্সাম্পল আমি নিজেই হচ্ছে একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম দাঁড় করায় ফেলছিলাম। সো ওই অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম শুধু অনলাইনে রাখি নাই। পরবর্তীতে আমরা ওইটাকে অফলাইনে এক্সটেন্ড করছি। তো যে এটা করার কারণে হচ্ছে যেটা হয়েছে যে আমি অনেক স্টুডেন্টদের সাথে হচ্ছে কানেক্টেড ছিলাম বা অনেক ইন্সট্রাক্টরের সাথে আমার কাজ করতে হয়েছে। এবং ইউনিভার্সিটি লাইফেও আমি সাধারণত এগুলো করছি। আমার হচ্ছে যখন আমি ইন্টার্নশিপ কাজ করছি আমার সুপারভাইজারের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড ছিলাম। সো এই যে এত এত কাজ যেগুলো করছি, আমার মনে হয় যে আমি এজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট এখন গুড এনাফ বা ক্যাপাবল এনাফ ফিউচারের যা কাজই আসবে কনফিডেন্স নিয়ে কাজ করা। সো আমি ওরা যেটা বলছি যে what I believe is confidence is the most important thing which we need to have in addition to experience. So আমার যেটা মনে হয় আমার এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমার কনফিডেন্স আছে যে আমি এটা করতে পারবো। সো শি ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে ওকে ফাইন এটাই আরকি। আচ্ছা, মাঝখানে একটা কথা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো। আপনারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনারা চাইলে আপনার প্রোফাইলটি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। যেহেতু আজকে আমাদের গেস্ট সে নিজে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আশা করি সে সরাসরি প্রোফাইল ইভালুয়েশন করতে পারবে আপনাদের। আচ্ছা, তারপর শাহরিয়ার, তোর কাছে আমি চাই প্রশ্নতে এক একজন যে Sure. জিআরই স্কোর, আইএলসি স্কোর, নিজে একটা এসওপি লিখি, এটা অনেকদেরকে দিয়ে ইভালুয়েশন করাই বা এলওআর স্যারদের কাছে গেলে পরে বলে একটা এলওআর ড্রাফট তৈরি করে দিতে পারো, তো এটা আবার অনেক রিভিউ করাই বিভিন্ন মানুষজন দিয়ে। তারপরে আমাদের সিজিপিটার উপর একটু নজর রাখি যে এটা কতটুকু হলো, অনেকে আবার হচ্ছে পাবলিকেশনের দিকে নজর রাখে। টোটাল যে প্রোফাইল মেকিংটা, এটা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে কেমন হওয়া উচিত, মানে তোর কাছে কি মনে হয় বলো? প্রোফাইল মেকিং এর যে বিষয়টা, আহ, আমার কাছে মনে হয় এটা এটা আসলে একটা টাফ থিং টু প্রেডিক্ট যে কি কি জিনিস থাকলে ফান্ডিং পাওয়া যাবে, কি কি জিনিস না থাকলে ফান্ডিং পাওয়াই যাবে না, এই ব্যাপারগুলা। তো আমরা এখানে আমার আই গেস আমাদের অডিয়েন্স ২ রকমের থাকবে। কখনো, কখনো কেউ হয়তোবা খুবই শুরু থেকে এখনো অনার্স লাইফের শুরুতে আছে ওরা দেখতে পারে। আর যারা হচ্ছে বর্তমানে ফান্ডিং খুঁজতেছে। তো যারা অলরেডি ফান্ডিং এর প্রসিডিউর এ আছে তাদের জন্যই মেইনলি কথাগুলো বলি। যেমন হচ্ছে আমার কারণ ওদের কথা কেন বললাম? ওরা অলরেডি আমাদের একটা মেইন স্টেজ শেষ। প্রোফাইল মেকিং এর ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হচ্ছে আমার সিজিপিএ টা ভালো থাকতে হবে। সো যারা অলরেডি নেক্সট সেশন গুলার জন্য ফান্ডিং খোঁজার চিন্তা করবে, তাদের এই পার্টটা অলমোস্ট শেষ যে আমার সিজিপিএ আমি কত উঠাইতে পারছি। তো সিজিপিএ আসলে কত হইলে ভালো এটা বলা খুব মুশকিল। তো আনসার হচ্ছে যত, যত বেশি তত ভালো। বাট মিনিমাম একটা সার্টেন লিমিটের নিচে নামলে সেটা টাফ হয়ে যায় ফান্ডিং ম্যানেজ করা। আমাকে রিসেন্ট একজন নক দিছিল, ওর সিজিপি ছিল 2.98। তখন সে আমাকে বলতেছিল যে আমাকে সিজিপিএ কম, এই কারণে কি আমি ফান্ডিং পাবোই না। তো আমার ক্ষেত্রে এটা আনসার করা টাফ ছিল। কারণ হচ্ছে
সাধারণত আপনি যখন ইউনিভার্সিটি খুঁজবেন আপনি দেখবেন ম্যাক্সিমাম লাইক 80 to 90% অফ দ্য ইউনিভার্সিটি আপনাকে বলবে যে মিনিমাম সিজিপিএ ওরা 3 চায় ব্যাচেলার্সে। তো প্রোফাইল মেকিং এর আমি যেটা বলতেছি এখন অ্যাডমিশনের কথা বলতেছি। কারণ আমি যখন লাস্ট কথাটা বলতেছিলাম একটা প্রশ্নের বেসিসে আমি বলছি যে ফান্ডিং আর অ্যাডমিশন ২ টা আলাদা প্রসিডিউর। তো ১ম ক্রাইটেরিয়া হচ্ছে ফান্ডিং এর কি বলছিলাম যে আমার অ্যাডমিশন সিকিউর করতে হবে। তো অ্যাডমিশন সিকিউর করার জন্যই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট সিজিপিএ বা অন্যান্য জিনিসগুলো। এর মধ্যে সিজিপিএ মিনিমাম হচ্ছে আমার ৩ লাগবে। 3 হইলে আমার মোটামুটি ওরা এটলিস্ট অ্যাপ্লিকেশন নিবে। এখন 3 এর পরে ওরা কত বেশি মানে মিনিমাম কত হইলে ওরা ওই সেমিস্টারে অ্যাডমিশন দিবে না দিবে ওইটা ডিপেন্ড করে আসলে ওরা কতজন স্টুডেন্ট ওরা ওই সেমিস্টারে অ্যাডমিশন দিবে আর ওদের অ্যাপ্লিকেশন কতজন পড়ছে এটা। এরপরে হচ্ছে আমার সিজিপি এর পাশাপাশি লাগে হচ্ছে জিআরই বা জিমেট, আইএলটিএস, তারপরে হচ্ছে একটা ভালো এসওপি, এলওআর এগুলা। এগুলো হচ্ছে আমার মেইন মানে ওরা লিখাই থাকবে যে এই জিনিস আমার লাগবে। তো জিআরই সিজিপি হচ্ছে যেটা আমি বললাম যত বেশি তত ভালো। আমি আসলেই বলা মুশকিল বাট মিনিমাম 3 ঠিক আছে? 3.5 এর উপরে থাকলে খুবই ভালো। সেই ক্ষেত্রে অ্যাডমিশন আর ফান্ডিং ২ টার জন্যই বেশ ভালো একটা কম্পিটিশন দেয়া পসিবল। ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যাদের 3.5 এর নিচে তাদের পক্ষে পসিবল না। আমি একটা জাস্ট পার বোঝানোর জন্য বললাম। এরপরে হচ্ছে জিআরই। জিআরইর ক্ষেত্রেও সেম বাট আমার নিজের মনেও সেম কুইরিজ ছিল যে কত হইলে ভালো। এটা আমি অনেককেই জিজ্ঞাসা করছি। বাট এটাও ডিফাইন করা খুব টাফ যে জিআরই কত হইলে ভালো। বাট আমি যেটা বলব এখন যারা মানে প্রিপারেশন স্টেজে আছেন, ট্রাই করতে পারেন যে 70 পার্সেন্টাইল স্কোর রাখার জন্য কোয়ান্টে, ভার্বালে 50 বা 60 পার্সেন্টাইল স্কোর রাখার জন্য। ঠিক আছে? তো 70 পার্সেন্টাইল ডিরেক্টলি স্কোর না বলে এটা কেন বললাম 70 পার্সেন্টাইল কারণ হচ্ছে অনেকে এরকম রিকোয়ারমেন্টস দিয়ে যে তোমার জিআরই স্কোর 70 পার্সেন্টাইল থাকতে হবে। ঠিক আছে? এখন এই পার্সেন্টাইলটা টাইম ওয়াইজ চেঞ্জ হয়। ফর এক্সাম্পল আমি যখন দিছিলাম আমার জিআরই স্কোর ওভারঅল ছিল কোয়ান্টি ছিল 160 ভার্বালে 151। তো তখন ওই 160 এ যে পার্সেন্টাইল ছিল এখন 160 এ সেম পার্সেন্টাইল নাও থাকতে পারে। তো আমি বললাম যে ট্রাই করা উচিত জিআরই তে 70 পার্সেন্টাইল কোয়ান্টে বা 60 টু 70 ভার্বালে হচ্ছে 50 টু 60 রাখা which gives you a very good probability। জিমেটের ক্ষেত্রে মিনিমাম ৬০০ রাখতে পারলে খুবই ভালো বাট এর নিচে জিমেট নিয়েও অনেকের ফান্ডিং হয়েছে টু বি অনেস্ট। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম ৬০০ উপরে রাখলে প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায় কম্পিটিশন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আইএলস। আমাদের মাথায় রাখতে হবে আইএলস কিন্তু আইএলস স্কোর কখনোই ফান্ডিং এর জন্য অত ইম্পর্টেন্স রাখে না। আইএলসটা মেইনলি ভ্যালু ক্রিয়েট করে হচ্ছে এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ইংরেজি পারি সেটা আবার বুঝাতে হবে। এই জন্য হচ্ছে আমার আইএলসটা দরকার। সো আইএলস এর স্কোর ওরা লিখেই দেয় ওদের মিনিমাম কত লাগবে ওই মিনিমাম বারটা ফিল আপ করলেই হচ্ছে ইউ আর কেপাবল এনাফ টু গেট দ্য অ্যাডমিশন। এমন না যে ওরা বলছে 6.5 রিকোয়ারমেন্ট আমার 7.5 আছে দেখে আমি খুব ভালো কম্পিটিশন দেওয়ার জন্য অলরেডি আগে গেছি না। সিজিপিএ জিআরই ওইগুলো হচ্ছে আমাকে কম্পিটিশন অনেক আগাবে। আইএলস হচ্ছে আমার রিকোয়ারমেন্টস এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করবে। বাট আইএলস এর কিছু সেকশনের স্কোর হয়তো বা ওরা মাথায় রাখে ফান্ডিং দেওয়ার জন্য। যেমন হচ্ছে আমার আইএলটিএস এর স্পিকিং অনেকে বলে দিবে যে স্পিকিং 7 লাগবে। ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন আমি 8 হলে আমার ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। 7 ফিল আপ করতে পারছি মানে আমি হচ্ছে এটলিস্ট ওকে আম গুড এনাফ টু গেট এ কনসিডারেশন। এটা হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। এরপরে হচ্ছে এসওপি, এলওআর। এসওপিটা হচ্ছে ওরা অনেকেই বলে দেয় যে আমার তোমার হচ্ছে এই প্রশ্নের বেসিসে এসওপি লিখে দিতে হবে বা অনেকে হচ্ছে ওয়ার্ড লিমিট দিয়ে দেয় যে 1000 এর মধ্যে দিতে হবে। এলওআরটা সাধারণত হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যারা প্রফেসর বা আমরা যেখানে কাজ করছি যারা সুপারভাইজার ছিল ওদের থেকে আমার একটা রিকমেন্ডেশন নেওয়া যে আমি কতটুকু যোগ্য এই প্রোগ্রামে আদার পার্সনের পার্সপেক্টিভ থেকে এটা ম্যানেজ করা। তো এই মেইন হচ্ছে আমার প্রোফাইলের জিনিস। এরপরে আসে এডিশনাল থিংস। এডিশনাল থিংস হচ্ছে কি যেমন হচ্ছে আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম ফর এক্সাম্পল আমি হয়তো বা অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি যেটা আমার রেজিউমিকে ভারী করতেছে এখন। মানে এজ এন এমবিএ স্টুডেন্ট ওইটা দেখাইতে পারলে অবশ্যই আমার বেনিফিট আছে যে আমি এই কাজগুলো করছি যেহেতু এমবিএ তে এগুলো ভালোই অ্যাডভান্টেজ রাখে। এগুলো কিন্তু এডিশনাল কখনোই ম্যান্ডেটরি না। সো আমি ফর এক্সাম্পল আমি বললাম যে আমি একটা ইউনিভার্সিটি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। আমি ওই ক্লাবের প্রেসিডেন্ট থাকাকালীন ফর এক্সাম্পল আমি প্রায় 30 প্লাস বা 40 প্লাস প্রোগ্রাম করছি।
সো এগুলো আমি দেখাইলাম কি কি প্রোগ্রাম করছি, কি শিখছি। বা ফর এক্সাম্পল আমি যখন আন্ডারগ্রেড শেষ করে কোভিড টাইমের সময় হচ্ছে আমি একটা এডুকেশনাল প্ল্যাটফর্মস এস্টাবলিশ করছিলাম। তো ওইটা থেকে আমি কি কি কাজ শিখছি, তো এগুলো এক্সপ্রেস করে যে আমার আসলে ক্যাপাসিটি কেমন। অথবা আমি কিছু একাডেমিক এক্সপিরিয়েন্স ফর এক্সাম্পল গেইন করছি যে সাপোজ আমি এজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, আমি সাপোজ আন্ডারগ্রেডে থাকতে একটা কোচিং এর সাথে কাজ মানে ক্লাস নিছি, ওইটা হচ্ছে আমার টিচিং এক্সপিরিয়েন্স মানে বাড়াইতে অনেক হেল্প করছে। বা হচ্ছে আমি যখন একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম দিলাম, ওইখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম, ওইটা আমার হেল্প করছে। সো এই টাইপের জিনিস হচ্ছে আমার প্রোফাইলকে আস্তে 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 ভারী করতেছে। অথবা আমি হচ্ছে ব্যাচেলরের পরে যখন দেশে ছিলাম, মাস্টার্স এর পাশাপাশি হচ্ছে আমি একটা জব করছি একটা এডুকেশন কনসালটেন্সির সাথে, ওইটাই হচ্ছে আমি কি কি কাজ করছি, এটা আমি এখন আমার রেজিউমিতে দেখাচ্ছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাকে মিনিমাম ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস না, বাট আমার প্রোফাইল ভারী করতেছে, যে স্বাভাবিক ওরা হচ্ছে দেখতেছে যে আমি এই কাজ পারি এবং এটা আমার ফিউচারে কিভাবে রিলেট করতেছে। সো জব এক্সপিরিয়েন্স, আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আইদার এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স। সো এটা থাকলে আমার অ্যাডভান্টেজ, স্বাভাবিকভাবে আমি অ্যাডভান্টেজ পাবো। অথবা সাপোজ আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আমার পার্সোনালি নাই, সো আমি এটাই বলতে পারবো না যে আমি এটা করছি। সাপোজ কারো একটা ভালো মানের পেপারের পাবলিকেশন আছে, অথবা সে 6 মাসের জন্য হচ্ছে দেশে কোনো প্রফেসরের সাথে আরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এটা সে যদি রেজিউমিতে এড করে, স্বাভাবিক যেখানে সে অ্যাপ্লাই করতেছে ওইখানে যদি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ মানে জন্য হচ্ছে ওরা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য যদি ওরা স্টুডেন্ট নেয়, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো হচ্ছে ওকে অ্যাডভান্টেজ দিবে। তো ওভারঅল প্রোফাইল ভারী করার ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি যেখানে অ্যাপ্লাই করব ওইখানে এডমিশনের পর মানে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য ওরা যেই টাইপের রিকোয়ারমেন্টস চায় ওই টাইপের জিনিস যদি আমি শো করতে পারি, সেই ক্ষেত্রে আমার প্রোফাইল যথেষ্ট ভালো বা ভারী হবে। এখন মনে করি আমি অ্যাপ্লাই করলাম ইউনিভার্সিটি অফ মেইনে। তো ইউনিভার্সিটি অফ মেইনে সাপোজ ওরা বললো যে আমরা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিব। তো স্বাভাবিক আমি খালি দেখাইলাম যে আমার এক্সট্রা কারিকুলার ছিল বা আমার হচ্ছে রিসার্চের কাজ ছিল, বা আমি টি এর কিছু মানে কোনো এক্সপিরিয়েন্স শো করলাম না। তো সেক্ষেত্রে আমার প্রোফাইলটা ভারী বলা মুশকিল আমার মনে হয় আর কি, কারণ ওরা চাইতেছে হচ্ছে আমার টিচিং এক্সপিরিয়েন্স কিছু না কিছু দেখা। অন্যান্যগুলো অবশ্যই আমাকে ভ্যালুয়েট করতেছে, বাট ওরা খুঁজে দেখলো যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের কিছু নাই। স্বাভাবিক একটু হলেও আরেকজন যে রেজিউমি দিবে ওর মধ্যে এটা থাকলে সে একটু বেটার অ্যাডভান্টেজ পাবে। তো আলটিমেট সামারি হচ্ছে এটা যে আমার যাই আছে ওইটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, এবং যে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতেছি ওদের রিকোয়ারমেন্টস দেখে হচ্ছে আমার প্রোফাইলটা দাঁড় করানো। ম্যান্ডেটরি থিংস গুলার পরে এডিশনাল থিংস গুলো আমার প্রোফাইল এইভাবেই ভারী করবে, আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওই অনুযায়ী হচ্ছে আমার জিনিসগুলা তুলে ধরা, এটাই। আহ, অনেক তথ্যবহুল একটা উত্তর। আর এখন কথা হচ্ছে, তুই যেটা বললি প্রথমে আমরা একটা অ্যাডমিশন ম্যানেজ করব নিজের, তারপরে আমরা ফান্ডিং ম্যানেজ করব নিজের। ফান্ডিং ম্যানেজারের ক্ষেত্রে অনেক ধরনের প্রসিডিউর তুই বলে যে কোথাও কোথাও আবেদন করতে বলে, কোথাও কোথাও কভার লেটার সিভি দিয়ে আবেদন করতে বলে, কোথাও কিছুই লাগে না, তারা নিজের ইভালুয়েশন করে। অনেক ধরনের প্রসেস, তারপর ইন্টারভিউ সম্পর্কে আমরা কথা বললাম। এখন বেশ কিছু ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন আছে এরকম, যে লো সিজিপি দিয়ে কি বিজনেস ব্যাকগ্রাউন্ডে ফান্ডিং হয় কিনা। হ্যাঁ, এটা এটা খুবই আমি আমি নিজেই লাস্ট যখন একটা কথা বলতেছিলাম তখন এটা কিন্তু ঢুকে মানে ঢুকছে কথার মধ্যে, যেটা আমি বলতেছিলাম যে মিনিমাম সিজিপি এর একটা বার থাকে অনেক ইউনিভার্সিটিতে 3 পয়েন্ট। সো এই যে ল সিজিপি এটাকে ডিফাইন করাও টাফ, কারণ অনেকের এরকম হতে পারে যে আমার টার্গেট ছিল 3.8, তো আমি হচ্ছে পাইছি 3.35, আমি হয়তো আমার এটাকে লো সিজিপিএ বলতেই পারি যে আমার নিজেকে ইনফেরিয়র মনে হচ্ছে, আমি বললাম লো সিজিপি। আবার কারো টার্গেটই ছিল 3.3, হয়তো বা সে 3 পয়েন্টের নিচে পাইছে, তার কাছে মনে হচ্ছে 3 পয়েন্টের নিচেটা লো সিজিপিএ। সো প্রথম কথা হচ্ছে আগে লো সিজি কে হচ্ছে ডিফাইন করতে হবে, যে লো সিজি বলতে আমরা কত লো সিজিপি বুঝতেছি। তো আমি যেটা বললাম যে ইম্পসিবল কিছুই না, কিন্তু প্রবাবিলিটি অনেক কমে যায়। রিয়েলিস্টিক যে বিষয়টা আর কি, আমার যদি সিজিপিএ 3 পয়েন্টের নিচে থাকে আমার প্রবাবিলিটি 90% কেসই আমি হারায় ফেলছি, যে এডমিশনের ক্যাপাসিটি আমি হারায় ফেলছি। আমার সিজিপিএ যদি 3 পয়েন্টের উপরে থাকে বাট 3.2 এর নিচে থাকে, স্বাভাবিক হচ্ছে আমি অনেক ভালো স্কুলে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন পাবো, কিন্তু আমি যখন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে অ্যাপ্লাই করব আরেকজন 3.5 বা 3.7 নিয়ে যে অ্যাপ্লাই করবে, স্বাভাবিক আমি হচ্ছে সিজিপিএ এর দৌড়ে ওর চেয়ে পিছিয়ে যাবো আর কি। তো সেই ক্ষেত্রে আমার ফর এক্সাম্পল আমার সিজিপিএ 3.2, আমার জিআরই 330, আরেকজনের সিজিপিএ 3.6, তার জিআরই 310। তো এখন কথা হচ্ছে ওই ইউনিভার্সিটি
তারা হচ্ছে কোনটায় ফোকাস করবে, বা তারা একটা পয়েন্ট আকারে কাজ করে, মানে স্কোর দাঁড় করায় যে আমি সিজিপিএ থেকে 20% স্কোর নিব, আমি জিআরই থেকে 30% নিব, বা আমি হচ্ছে আলস থেকে 10% নিব, এরকম তারা স্কোর দাঁড় করে, আমি এসওপি থেকে এত পার্সেন্ট নিব। তো যাদের সিজিপিএ মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সিজিপিএটা কম, আমার সিজিপিএ 3.3 বা 3.2, সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করতে পারি যে আমার জিআরই, আমার আলস সে মোটামুটি ভালো তোলা, আর হচ্ছে আমার লেটার অফ রিকমেন্ডেশনটা যাদের কাছ থেকে নিব, ভালো কিছু কথাবার্তা যাতে তারা বলে ওই লেভেলের মানুষের থেকে আমি নেয়া, প্লাস হচ্ছে ভালো কথাবার্তা বলতে অবশ্যই আমার যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল ওই টাইপের মানুষ থেকে নেয়, আমি সেটা বুঝাইতেছি। প্লাস হচ্ছে আমি যে এসওপিটা লিখবো সেটাতে আমি নিজেকে খুব ভালোভাবে তুলে ধরা, এই কাজগুলো যদি আমি করতে পারি, সেই ক্ষেত্রে আমার যে ল সিজি বলতে আমার যে সিজিপিএটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করে, বাট আমার মনে হচ্ছে আমি কম্পিটিশনে পিছিয়ে আছি, ওই সিজিপিএ দিয়েও আমার পক্ষে আসলে ফান্ড পাওয়া পসিবল, কারণ হচ্ছে আমি কম্পিটিশন দিতে পারবো আদার থিংস নিয়ে। আর যাদের একেবারেই 3 এর নিচে, তারা হচ্ছে অলরেডি আসলে একটু হলেও পিছিয়ে যাওয়া। সো সেক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সটা আসলে আমার খুব যে আছে এরকম না, কারণ যেহেতু আমি ম্যাক্সিমামই দেখছি 3 এর উপরে লাগে। আর যাদের অলরেডি ভালো সিজিপিএ আছে, তাদের ক্ষেত্রে মনে করেন আপনার মানে জিআরইও ভালো। ফর এক্সাম্পল, আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, আমার লস সিজিপিএ 3.3, আমার হচ্ছে জিআরই 330, আমার অন্যান্য গুলোও ভালো। কিন্তু আরেকজন সেও অ্যাপ্লাই করলো, তার সিজিপিএ 3.7 প্লাস তার জিআরইও 330, তার অন্যান্য গুলো ভালো। সেই ক্ষেত্রে হচ্ছে ওই কম্পিটিশন পুলে সে বেশি অ্যাডভান্টেজ পাওয়াটাই খুব নর্মাল। কিন্তু তার সিজিপিএ 3.7, তার জিআরই 300, তার এসওপি মানে ভালো, সবকিছু ঠিক আছে, ওই যে স্কোরিংটা হবে ওভারঅল, ওই ওভারঅল স্কোরিং এ হাই সিজি নিয়েও সে একটু পিছিয়ে যাবে, আর ওই ওভারঅল স্কোরিং এ ল সিজি নিয়েও আমি একটু আগায় যাব। সো ল সিজি নিয়ে বিজনেস স্কুলে বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে ফান্ড পাওয়া যায় কিনা সেটার আইডিয়া আই গেস আমি দিতে পারছি। আচ্ছা, মানে মেইন বিষয়টা হচ্ছে তোর লো সিজিপিএ নিয়ে তাদেরকে নিয়ে কথা বলতে হয় যাদের অ্যাকচুয়ালি 3 এর নিচে সিজিপিএটা। তো অ্যাকচুয়ালি 3 আচ্ছা, এর নিচে যাদের সিজিপিএটা তাদেরটা কি এরকম যে প্রবাবিলিটি একদম জিরো হয়ে গেছে, নাকি তারা বাকিগুলা বেটার করে কোনোভাবে আশার আলো দেখতে পারে? আহ না, প্রবাবিলিটি জিরো কিন্তু আমি বলি নাই একবারও, আমি বলছি আমার দেখা মতে, আমি যেহেতু আমি হচ্ছে মানে অনেক ইউনিভার্সিটি ঘাটাঘাটি করছিলাম অ্যাপ্লিকেশনের সময় মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো আমি বেশিরভাগই দেখতাম মোটামুটি ভালো যেসব ইউনিভার্সিটি, ভালো বলতে অ্যাটলিস্ট ফান্ডিং যারা প্রোভাইড করে মাস্টার্স প্রোগ্রামের জন্য, ওইগুলায় আহ, ওরা বলেই দেয় যে লিস্ট মিনিমাম 3। তবে এরকম অনেক ইউনিভার্সিটি আমিও দেখছি, কিন্তু কম দেখছি, যেমন কম দেখছি বলতে লাইক 2.75 এও কেউ কেউ বলে যে অ্যাপ্লাই করো, 2.5 নিয়েও কেউ কেউ বলে অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা হয়, ওরা এডমিশনের জন্য বলে অ্যাপ্লাই করো, ওরা হচ্ছে আবার এডমিশন দেওয়ার পরে ওরা কিন্তু অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আর বলেই না অ্যাপ্লাই করো। কেউ কেউ বলেই যে 3.5 এর উপরে হলে হচ্ছে আমরা অটো মানে কনসিডার করব, যাদের হচ্ছে 3.5 এর উপরে সিজি। কেউ কেউ বলে যে যাদের 3 এর উপরে সিজি তাদেরকে আমরা অটো কনসিডার করবো অ্যাসিস্ট্যান্টশিপের মানে কম্পিটিশন পুলে রাখার জন্য। তো যাদের 3 এর নিচে নেমে যায় তাদের জন্য এই সম্ভাবনাটা অনেক কম, সেক্ষেত্রে হয়তো বা ওরা মানে ওই সকল ইউনিভার্সিটি যারা হচ্ছে 2.5 এর উপরে এডমিশন দেয়, ওইগুলায় যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যে থাকে তার সাথে কথা বলে বুঝতে পারে বিষয়টা আর কি। অথবা তার যদি অনেক ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সে ওই অনুযায়ী হয়তো বা নিজের প্রোফাইলটা গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে দেখাইতে পারে যে আমার সোফার এত এত এক্সপিরিয়েন্স আছে, বাট আমার সিজিপিএটা কম। তোমাদের ডিপার্টমেন্টে কি যারা মানে যাদেরকে নেওয়া হয় অ্যাসিস্ট্যান্টশিপের জন্য, তোমরা কি সিজিপি এর বাহিরে এই জিনিসগুলো দেখো কিনা? তো সেক্ষেত্রে ওই কোঅর্ডিনেটর অবশ্যই কিছু না কিছু ফিডব্যাক দিবে যে হ্যাঁ আমাদের আসলে লাগে, আমরা হচ্ছে তোমার দেখতেছি অনেক ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আমাদের 2-3 জন প্রফেসর আছে ওরা আসলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজে, সিজিপি এই ক্ষেত্রে হয়তো বা তার জন্য ব্যারিয়ার না হইতে পারে। তো মেইন কথা ওইটাই যে আমার যদি সিজিপিএ কমও থাকে, আমি অন্য এমন কোনো একটা কিছু দেখানো যেটা দিয়ে হচ্ছে আমার নিজেকে তুলে ধরা যায় যে আই এম ক্যাপাবল এনাফ, এটাই। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যখন সিজিপিএ কম হয়ে যায় তখন আসলে অনেকেই যেটা করে, একটা আর কি মুখস্থ পসিবিলিটি আছে, যেরকম হচ্ছে তারা রিসার্চের কাজ শুরু করে করে কিছু পেপার পাবলিশ করে করে তারপর প্রফেসরদের নক করে, প্রফেসর ম্যানেজ করে, প্রফেসর থেকে ফান্ড নেয়,
বা লো সিজিপিএর মানুষজনের কাছে এটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়। আমি কয়েকজনকে চিনি তারা এভাবে করছে, একটা একটা টপিক সিলেক্ট করে এই টপিকে বেশ কিছু পাবলিকেশন করছে কিউ ওয়ান জার্নালে। দেন ওই টপিকে যেসব প্রফেসর ইউএসএ তে বসে আছে তাদের সাথে যোগাযোগ করছে যে তোমার আন্ডার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমার ল্যাবে জয়েন করতে চাই। তো সেক্ষেত্রে এভাবে তারা ফান্ডটা মানে গ্যাদার করছে। তো বিজনেস স্কুলে এভাবে কি কোন মানে ফান্ড গ্যাদার করার কোনো ওয়ে আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। তো বিষয় যেটা হয়েছে যে সায়েন্সের ফিল্ডের ক্ষেত্রে যেটা হয়, মানে আমার যেটুকু ধারণা অ্যাটলিস্ট, যে প্রফেসররা যখন রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে বেসিসে কোনো স্টুডেন্টকে নেয়, সে ধরে নেয় যে ওই স্টুডেন্ট থেকে সে বেটার কোনো একটা আউটপুট নিয়ে আসবে, বা তার কোনো একটা প্রজেক্টে সে ওই স্টুডেন্টকে আনলে ওই প্রজেক্টের সে ভালো আউটপুট পাবে। কারণ ওই স্টুডেন্টটা অলরেডি এই টাইপের রিসার্চের কাজ করছে। সেই ক্ষেত্রে ও মানে ওই প্রফেসর যদি স্টুডেন্টকে ফান্ডটা দেয়, 2 বছরের জন্য দেখ বা পিএইচডি 4 বছরের জন্যই দেখ, সেই ক্ষেত্রে হচ্ছে ওইটার বেটার একটা রেজাল্ট সে নিয়ে আসতে পারবে। তার ফান্ডিংটা বৃথা যাবে না, কারণ ওই স্টুডেন্ট অলরেডি এই টাইপের কাজ করছে। সিজিপিএ এখানে খুব একটা ডাজন্ট ম্যাটার এই টাইপের জিনিস। এই টাইপের আমার ধারণা, বা আমি যে অনেকের সাথে কথা বলে যেটুকু বুঝছি। ঠিক আছে? কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেটা হবে, হয় যে বিজনেসে ধরেই নেওয়া হয় যে বিজনেসে কি রিসার্চ করবে। মেনে এটা ধরে নেওয়া হয়। সো স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে আন্ডার গ্রেডে অত রিসার্চের কাজ কেউ একটা করে না খুব একটা। বা মাস্টার্সেও খুব বেশি কেউ করে না। হাইয়েস্ট একটা থিসিস করলে করতে পারে। আর আমাদের যে মাস্টার্স প্রোগ্রাম, এটাও এজিউম করা হয় যে এখানে মাস্টার্স করে আহ, সে খুব বেশি রিসার্চ আউটপুট কোনো প্রফেসরকে দিতে পারবে না। কারণ সাধারণত প্রফেসররা ওইরকম গ্রান্ট নিয়ে আসে না, আনে কিন্তু ওইরকম ল্যাব বেসড যেহেতু না, আমাদের ল্যাব ওরিয়েন্টেড কিছুই না। যার ফলে স্বাভাবিক সে একটা স্টুডেন্টকে 2 বছরেরও বেশি সময় ধরে রাখবে, এবং ওই স্টুডেন্ট তাকে ওই স্পেসিফিক কোনো টপিকে বেটার আউটপুট দিয়ে খুব ভালো কোনো কিছু দিয়ে দিবে উইদিন 2 ইয়ার্স টাইম। একটা এমবিএ প্রোগ্রামে ওইটা সাধারণত এক্সপেক্ট করা হয় না। এখানে যে টাইপের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের কাজ এক্সপেক্ট করা হয় যে ইউ উইল ইউ উইল ট্রাই টু রাইট লিটারেচার রিভিউ বা ডেটা অ্যানালিসিস করে একটা পেপারের পাবলিকেশনের জন্য কাজ করব আমি, এই টাইপের এক্সপেক্ট করা হয় বেসিক জিনিসগুলা মেইনলি। অথবা হয়তোবা টিচিং এ আমি গ্রেডিং এর হেল্প গুলা করব, অথবা হয়তোবা আমি এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আমি কো অথর হিসেবে কাজ করবো, এটা এক্সপেক্ট করা হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, এটাও ধরে নেওয়া হয় যারা এমবিএ তে আসে তারা আমাকে লং টার্ম এখানে থাকবে না, ওরা চলে যাবে নরমালি। তো শুধুমাত্র হচ্ছে তার রিসার্চ দেখেই তাকে নিয়ে নিবে, ওইটা তারা এক্সপেক্ট করে না। কেন? কারণ ওরা এক্সপেক্ট করে যেই স্টুডেন্টকে সে আনবে, ও হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস হয়তো জব মার্কেটে চলে যাবে, এবং জব মার্কেটে গেলে গেলে যাতে সে খুব ভালো করতে পারে, ভালো একটা জব নিতে পারে, এই টাইপের জিনিসও ওদের মাথায় থাকে টু সাম এক্সটেন্ট। অথবা হচ্ছে আহ, যেহেতু আমাদের ল্যাব ওরিয়েন্টেড কাজ নাই, সেহেতু ওই স্টুডেন্টকে মেজার করার জন্য যে সে কেমন ট্যালেন্টেড বা তার ক্যাপাসিটি কেমন, এটা মেজার করার জন্যই মেইনলি আমরা মানে এখানে বিজনেস স্কুলে সিজিপিএ আর জিআরই এইগুলাকে মেইন ক্রাইটেরিয়া ধরা হয়। এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে এখানে প্রফেসরদের হাতে স্টুডেন্ট নেয়ার ক্যাপাসিটি অনেক কম। এখানে ডিসিশনটা নেয় বিজনেস স্কুল। মানে একটা কমিটি থাকে ওভারঅল স্কুলের, বেশ কয়েকজন মিলে কমিটি ডিসিশন নেয় যে এই স্টুডেন্টকে ওরা নিবে কি নিবে না, এবং এই স্টুডেন্টকে ওরা ফান্ড দিবে কি দিবে না। প্রফেসরের সাথে অ্যাসাইন করা হয় বিজনেস মানে স্কুলে নেয়ার পরে, এখানে আসার পর সেমিস্টার ওয়াইজ অ্যাসাইন করা হয় মাস্টার্স প্রোগ্রামে। পিএইচডি হয়তো প্রসেস একটু ডিফারেন্ট হতে পারে। তো আমি যা কথা বলতেছি, যেহেতু এটা মাস্টার্স ওরিয়েন্টেড, আমি এই জন্য এটা বলতেছি যে এখানে অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাসাইন করা হয় সেমিস্টার ওয়াইজ, এবং এটা অনেক সময় এটা ভেরি মানে সুইচ হয়। কোন প্রফেসরের সাথেই যে সবাই লং টার্ম কাজ করে যাবে এবং ওই স্টুডেন্ট ওই স্পেসিফিক প্রফেসরকেই হচ্ছে 2 বছর টানা সার্ভিস দিয়ে যাবে, এইরকম জিনিসটা মাস্টার্স প্রোগ্রামে অনেক কম। যার ফলে হচ্ছে যে আমি একটা স্পেসিফিক ফিল্ডের রিসার্চ করছি এবং ওই স্পেসিফিক ফিল্ডে আমি কোনো প্রফেসরের সাথে চলে যাব, এটার সম্ভাবনা কম্পারেটিভলি একটু কম। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে বিষয়টা আমি ধরতে পারি মাস্টার্স প্রোগ্রামের জন্য লো সিজিপিএ থাকলে পরে রিসার্চ থেকে হচ্ছে অন্যান্য দিকগুলোর দিকে বেশি ফোকাস দিলে বেশি কার্যকরী হতে পারে। রাইট। এখন রিসার্চও কার্যকরী টু বি অনেস্ট। বাট ওই যেটা বললি তুই শুরুতে যে স্পেসিফিক আমি একটা ভালো কাজ করছি ওইগুলা দেখাই আমি চলে যাব, এরকম হয় না যে আমার এই কাজ দেখে আমাকে কেউ নিয়ে নিবে, এরকম হয় না। আমার এক্সপিরিয়েন্স আছে, এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে, ওইটা খুব ভালো কাজে দিবে। বাট স্পেসিফিক একটা ভালো পাবলিকেশন করছি দেখেই আসলে পেয়ে যাব কোনো প্রফেসরের অ্যাটেনশন, ওইটা হওয়ার সম্ভাবনা একটু কম। আচ্ছা, আরেকটা তোর মেজর কোশ্চেন মানে মানুষজনের, এটা প্রচুর আমি পেয়েছি যে জিআরই ছাড়া
বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ফান্ড হওয়া সম্ভব কিনা উইদাউট জিআরই? So far, my experience, kind of kind of impossible, but not impossible. নট ইম্পসিবল বলাই স্বাভাবিক, কারণ পাওয়া তো যাইতেই পারে। অনেক জায়গায় হচ্ছে জিআরই রিকোয়ারমেন্ট অপশনাল করে দিছে এখন ইদানিং কালে। তো জিআরই ছাড়া হয়তো পসিবল। বাট আমি এতক্ষণ যা ডিসকাস করলাম যে ডিসিশনটা কিভাবে নেয় ওরা, ওরা রিকোয়ারমেন্টস একটা স্কোরিং করে। তো এই স্কোরিং গুলার মধ্যে হচ্ছে সিজিপিএ, জিআরই এগুলো উঠে আসে। আমাকে এডমিশন হয়তো দিয়ে দিবে, কারণ এডমিশনে যেহেতু ওরা সাপোজ 50 জন স্টুডেন্ট নিবে, 60 জন অ্যাপ্লাই করছে, আমি যদি একটু আগায় থাকি আমাকে নিয়ে নিবে। কিন্তু ওরা অ্যাসিস্ট্যান্টশিপে দিবে হচ্ছে 3 জনকে, 2 জনকে বা হাইয়েস্ট 4-5 জনকে। তো আমার হচ্ছে 50 এডমিটেড স্টুডেন্ট বা 40 এডমিটেড স্টুডেন্ট থেকে যেহেতু 4 জনকে দিবে, ওরা তো আমি যেটা বললাম মেজার করে, মানে ক্যাপাসিটি মেজার করে এইগুলা দিয়ে, আমার জিআরই স্কোর, আমার সিজিপিএ, এগুলা দিয়ে স্বাভাবিক যখন হচ্ছে আমার ক্যাপাসিটিটা মেজার করবে, আমার স্কোরটা দেখবে। মানে ওদের ওই স্কোরিং প্রসেস যে এক্স্যাক্টলি স্কোরিং এরকমই আমি যেরকম বলতেছি ওইরকম নাও হতে পারে, বাট কিছু না কিছু ক্রাইটেরিয়া ওরা এরকম সেট করে রাখে যে এই জিনিস দেখে নিবে আর কি। তো আমার যদি জিআরই নাই থাকে, সেক্ষেত্রে আমি আসলে কম্পিটিশনে অনেক পিছিয়ে যাব। বাট পসিবল কি ইম্পসিবল সেটা বলা মুশকিল, কারণ আমি যেখানে অ্যাপ্লাই করছি ওই সেমিস্টারে যদি আর কেউ অ্যাপ্লাই নাই করে থাকে ওইরকম প্রোফাইল নিয়ে, আমার মতো প্রোফাইল নিয়ে, আমি পাইতেই পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনলি ইন কেস অফ বিজনেস স্কুল জিআরই জিমেট ছাড়া সম্ভাবনা অনেক কমে যায় আর কি। ঠিক আছে? অনেক কমে যায়। জিআরই জিমের ছাড়া সম্ভাবনা অনেক কমে যায়। তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে প্রোফাইল মেকিং এর সময় কোনোভাবেই জিআরই কে নিয়ে হেলাফেলা করা উচিত না, অবশ্যই জিআরই বা জিমেট একটা পরীক্ষা দেওয়া উচিত, এটা আমরা ধরে নিতে পারি ক্যান্ডিডেটদের জন্য। ট্রু, ট্রু। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন যে ধর যে লাইক যে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। মানে মেনলি আমি অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে সাধারণত কথা বলি, এবং সেক্ষেত্রে ওরা যেটা ফেস করে, মেনলি যে সমস্যাটা ফেস করে ওদের কথা মতে অ্যালোয়ান নিয়ে। যেমন আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ি সেখানে অনেক প্রফেসর থাকেন যারা হচ্ছে বিভিন্ন বিষয় থেকে পিএইচডি কমপ্লিট করে গেছেন, এবং অ্যাজ ফ্রম এই ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি যে তথ্যটা পাইছি তারা যেটা বলে যে আমাদের এখানে তো সেরকম প্রফেসর নাই যারা হচ্ছে বিদেশ থেকে পিএইচডি করে আসছে বা এরকম। তো সেই ক্ষেত্রে তারা অ্যালোয়ারটা ক্ষেত্রে কিভাবে চিন্তা করতে পারে এটা নিয়ে তারা অনেক কোশ্চেন থাকে যে অ্যালোয়ারটা আমি কার থেকে নেব, কিভাবে ম্যানেজ করব। তো ফর দ্য বিজনেস স্কুল ইজ ইট রিকোয়ার্ড টু গেট এ এলওআর ফ্রম এ পিএইচডি হোল্ডার বা এমন কোনো কিছু, নাকি তারা তাদের জাস্ট যে তাকে ভালোভাবে চিনে সে তাকে এলওআর দিলেই এটা বেটার? আহ, বিষয়টা হচ্ছে কি এলো আর মানে লেটার অফ রিকমেন্ডেশন, সেটা হচ্ছে আমাকে আরেকজন দিবে, ঠিক না? তো আহ, যে দিচ্ছে তার প্রোফাইল ভালো হওয়াটা মানে খুব যে ম্যাটার করে এরকম কিছু না। ভ্যালিড হওয়াটা ম্যাটার করে, যে আমি যার থেকে নিচ্ছি সে একজন ভ্যালিড পার্সন এবং সে জেনুইনলি আমাকে জানে, এবং আমি মানে আমি যে কাজগুলো করছি সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারছে। এটা খুব বেশি ম্যাটার করে, তার প্রোফাইলটা খুব যে হাইলি ম্যাটার করে এরকম কিছু না, ইনফেক্ট ম্যাটারই করে না। এট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট, আচ্ছা এলওআর এর আসলে ওইটা ম্যাটার করে না বিজনেস করে, এটা বুঝতে পারলাম। এখন তুই যদি তোর এসওপি লেখা নিয়ে মানে স্টুডেন্টদেরকে ইন্ডিয়াতে এসওপি লেখা নিয়ে যদি কিছু গাইডলাইন দিতে পারতি, মানে এসওপিটা সে আহ কিভাবে লিখতে পারে, কিভাবে মডারেট করতে পারে। টু বি অনেস্ট, এসওপির যে বিষয় সেটা নিয়ে কথা বললে মোটামুটি আরো এক সেশন কথা বলা সম্ভব, টু বি অনেস্ট। সো এসওপি নিয়ে আসলে ডিটেইল গাইডলাইন দেয়া টাফ। আমাদের আমাদের এই পুরো সেশনেরই যে টপিক গুলা আছে বা কথা বলতেছি, এই এক একটা নিয়েই আসলে অনেক ইন ডিটেলস কথা বলা পসিবল। যেমন আমি ইন্টারভিউ নিয়ে যখন কথা বলতেছিলাম বা ফান্ডিং প্রসেস নিয়ে সব। তো আমাদের এখানে যেহেতু সব বেসিক বা থিম গুলো উঠে আসতেছে, আমি এসওপির থিম জাস্ট তুলে ধরার ট্রাই করব। কারণ এসওপি নিয়ে কথা বললে অনেক কিছু বলা পসিবল এবং মোটামুটি 1 ঘন্টায় মানুষকে বোঝানো সম্ভব বা এক্সপ্লেন করা পসিবল আর কি। যাই হোক, তো এসওপির ক্ষেত্রে মানে মেইনলি কয়েকটা পয়েন্ট মাথায় রেখে এসওপিটা আমি সাজাইলেই ভালো। প্রথম কথা হচ্ছে যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওই ইউনিভার্সিটিতে এসওপির জন্য স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, মানে আইদার ওয়ার্ড লিমিট অথবা হচ্ছে আমার মানে এই প্রোগ্রামে কেন যাইতে চাই বা এই টাইপের কোনো স্পেসিফিক জিনিস ওরা চাইছে কিনা। যদি ওইটা চায় সেটা মাথায় নিয়ে অবশ্যই লিখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে
এসওপি লিখতে গেলে আমাকে যেটা করতে হবে যে আমার ফোকাস রাখতে হবে, আমি খুব প্রিসাইজ থাকবো, খুব বেশি ইলাবোরেটিভ না হব আর কি। ঠিক আছে, আবার প্রিসাইজ হইতে যায় আমি যাতে মেইন পয়েন্ট মিস না করি। আমি হচ্ছে প্রথমেই এসওপিটা শুরু করব যে আমি কে এবং আমি কি করতে চাই, এই টাইপের কিছু জিনিস দিয়ে। অনেকেই বলে যে স্টোরি দিয়ে শুরু করা, বিষয়টা হচ্ছে নিজের মতো করে যেভাবেই শুরু করতে চাই আমি করতে পারবো, বাট আমি যাই লিখি না কেন এসওপিতে প্রথম প্যারাতে আমার ট্রাই করা উচিত যে আমি কে এবং আমার গোলটা কি সেটা প্রিসাইজলি লিখা। পরবর্তীতে হয়তো বা আমি আমার ওই গোলটা কিভাবে মানে ইন্টারেস্ট ড্র করছে সেটার জন্য আরেকটা প্যারা নিয়ে আসতে পারি। এখানে মাথায় রাখতে হবে যে এসওপির যে ফরম্যাটটা এটা ম্যান টু ম্যান ভেরি করে, ঠিক আছে? সো আমি যেভাবে বলতেছি একটার পর আরেকটা সেইভাবে না লিখলেও চলবে, এটা আপনি আপনার মতো সাজাতে পারবেন। বাট অবশ্যই মেইনলি মাথায় রাখা উচিত প্রথম পেরাতে গোল, সেকেন্ড পেরাতে হচ্ছে আইদার আমার গোলের ইন্টারেস্ট কিভাবে আসছে সেটা নিয়ে লেখা, অথবা আমি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেই প্রোগ্রামের জন্য আমার আসলে সোফার কি কি এক্সপিরিয়েন্স ছিল ওইগুলা তুলে ধরা। তো আমি সেকেন্ড পেরাতে আমার এক্সপিরিয়েন্স গুলা হয়তো বললাম, অথবা গোলের ইন্টারেস্ট যেটাই বলি না কেন। থার্ড পেরাতে হয়তো বা আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাকে আরেকটু এক্সটেন্ড করলাম। তো মাথায় রাখতে হবে আমি যাই লিখি না কেন, যখন আমি এক্সপিরিয়েন্স প্যারা লিখতেছি অবশ্যই আমি যাতে সেই এক্সপিরিয়েন্সটাকে আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেটার সাথে রিলেট করি। আমি বললাম যে আমি এটা করছি, ফর এক্সাম্পল আমি বললাম যে আমি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, আমি আন্ডারগ্রেডের আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, একটু বলেই আমি রেখে দিলাম। এটা একটা কথা। আর আরেকটা কথা আমি বললাম যে আহ, আমি একটা প্রোগ্রাম কনভেনর ছিলাম। তো আমি প্রোগ্রাম কনভেনর থাকাকালীন আমি প্রচুর মানুষের সাথে ইন্টারাকশন করছি। সো আই স্ট্রংলি বিলিভ যে এই ইন্টারেকশনটা হচ্ছে আহ, এই এমবিএ প্রোগ্রামের আলটিমেট গোলই হচ্ছে এইগুলা। সো আমার স্ট্রংলি মনে হয় যে আমি যখন এমবিএ প্রোগ্রাম শেষ করব আমার অলরেডি যে এক্সপিরিয়েন্স আছে সেটা এনরিচ করতে এমবিএ প্রোগ্রামটা আরেকটু বেটার হেল্প করবে। তো আমি সেকেন্ডটা এরকম বললাম, স্বাভাবিক সেকেন্ডটা একটু বেটার বেটার লুক দেয় বা বুঝায় যে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কিভাবে ফিউচারের সাথে কানেক্ট করতেছি। তো এটা মাথায় রেখে এসওপিটা লিখা। তারপরে আসা হচ্ছে আমি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেটাই আহ, সেইটার জন্য আমি কিভাবে ফিট এটা তুলে ধরা, এবং ওই প্রোগ্রামের কি কি জিনিস আমার ভালো লাগতেছে বা আমি আসলে এই প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করতেছি সেটা তুলে ধরা, এবং ইন জেনারেল শেষ করে নিয়ে আসা। এই তো, এই হচ্ছে স্ট্রাকচার আর কি। সো এটার ভিতরে আসলে অনেক কিছু লেখা পসিবল, অনেক কিছু লেখা পসিবল না। এটা নিয়ে আমি এত ইলাবোরেটিভ কথা আসলেই বলা এখানে সম্ভব না, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। সে রাত পার হয়ে যাবে। টু বি আহ, অনেস্ট। আচ্ছা, আরেকটা অনেক বড় কোশ্চেন যে থার্ড পার্টি ইভালুয়েশন, যেটা যেমন ডাব্লিউএস ইভালুয়েশন অনেক প্রোগ্রামের ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে বিজনেস ব্যাকগ্রাউন্ডে এটা প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আহ এটার প্রয়োজন আসলে আছে আবার নাই। ঠিক আছে, আহ, কেন আছে? কারণ হচ্ছে আমি কোথায় অ্যাপ্লাই করব সেটার উপর ডিপেন্ড করে। তো কারণ হচ্ছে অনেক ইউনিভার্সিটিজই আছে যেগুলো আমার মনে হচ্ছে যে ওদের ফান্ডিংটা বেশ ভালো, বা ওইখানে অ্যাপ্লাই করলে আমি ফান্ডিং পেয়ে যাব। কিন্তু দেখা গেল আমি সাপোজ আমি 10টা শর্ট লিস্টেড ইউনিভার্সিটি করছি, আমি এগুলো অ্যাপ্লাই করবো, আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। কিন্তু দেখা গেল ওই 10টার মধ্যে 5টাতেই হচ্ছে ওরা বলতেছে যে তোমার আমাদের আন্ডারগ্রেডের বা মাস্টার্স এর যেগুলা ছিল তোমার দেশ থেকে ওইগুলোর জন্য আমার ইয়ে লাগবে, ওই ইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট। 10টার মধ্যে 5টাই বলে বসে আছে এই কথা। তাহলে আপনি করবেনটা কি? আপনার তো 5টা বাদ দিয়ে দিলে স্বাভাবিক আপনার প্রবাবিলিটি মনে হইতেছিল এগুলো ভালো, আপনি 5টাই বাদ দিয়ে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়েস্টটা লাগবে। এখন মনে করেন আপনি ইউনিভার্সিটি ঠিক করছেন 10টার মধ্যে দেখা গেছে 10টার কোনোটাতেই বা একটাতেই হচ্ছে বলছে যে ইভালুয়েশন লাগবে, আর বাকিগুলা বলছে ইভালুয়েশন লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা বাদ দিয়ে দিলে কোনো কিছু আসে যায় না। তো বিষয়টা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি থাকে যারা হচ্ছে বলে যে আমাদের ইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট লাগবে তোমাদের, তো ইভালুয়েশন ছাড়া আমরা হচ্ছে আহ, মানে এডমিশন দিতে পারবো না। তো আমার যদি মনে হয় যে আমি ওই সকল ইউনিভার্সিটি টার্গেট করতে চাই যেগুলাই হচ্ছে আমার মনে হয় ফান্ডিং পাবো, আমি কোনোটা মিস করতে চাই না, সেক্ষেত্রে ওয়েস্ট করে রেখে ফেলা ভালো। একটু টাকা খরচ হবে, বাট করায় রাখলে যে লাভটা হবে যে আমি কোনো ইউনিভার্সিটি আমার মিস করা লাগবে না। আমার যেটাই মনে হয় আমি অ্যাপ্লাই করতে পারবো। আর না করাইলে যেটা হবে শুধুমাত্র হচ্ছে আমার দেশের ট্রান্সক্রিপ্ট দিয়ে যারা অ্যাডমিশন দেয় আমি ওইগুলাই করতে হবে, আমি ওয়েস্ট গুলাই করতে পারবো না, এটাই আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোর কাছে, তোর কি লাগছিল ডাব্লিউএস ইভালুয়েশনটা এই যে ইউনিভার্সিটি অফ মাইনাতে?
হ্যাঁ, আমি করাইছিলাম আসলে। এখন যেটা হয়েছিল, আমি ওয়েস আগে থেকে করায় রেখে দিছি। আমি যে কয়টায় এপ্লাই করছি ওইখান থেকে যে মনে হয় হাতে গোনা বেশ কয়েকটাই লাগছিল। সো ওইগুলো আমি পাঠাইছিলাম। মেইনে তখন লাগছিল, মনে হয় লাগে নাই আসলে মেইনে তখন। আচ্ছা, এখন যে প্রশ্নগুলো আমার, এটা হচ্ছে একদম জেনারেল কোশ্চেন, আমি সব গেস্টদেরই করি। যেমন আচ্ছা। লাইক লাইক একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোর হুম, ফার্স্ট হুম, ইয়ার বিবিএ স্টুডেন্ট, তোর তোর হুম, হুম। ইউনিভার্সিটির জুনিয়র, সে যদি বলে যে ভাই আমি এখন থেকেই প্রিপারেশন শুরু করবো আমার হায়ার স্টাডিজে, তো সেক্ষেত্রে তুই তাকে কি অ্যাডভাইস করবি? আহ, প্রথম বর্ষ থেকে আসলে হায়ার স্টাডির প্রিপারেশন শুরু না করলেই ভালো। ঠিক আছে? ইউনিভার্সিটি লাইফ এনজয় করার জায়গা, টু বি অনেস্ট। সো আমার সাজেশন থাকবে আসলে ইউনিভার্সিটি যেটুক মজা করা যায় পুরাটাই করা উচিত অবশ্যই। আহ, তবে হ্যাঁ, পড়ালেখা মাথায় রেখেই করা উচিত। তো আমি যদি ফার্স্ট ইয়ারে থাকতাম, তাহলে আমি যেটা করতাম, মানে আমার যেটা টার্গেট ছিল যে সবকিছুই করব, মানে ইউনিভার্সিটি যেটুক ইউনিভার্সাল হওয়া যায় সবকিছু করার ট্রাই করব, বাট সিজিপিএটা একটা মিনিমাম বারে রাখার ট্রাই করব। তো আমি ইউনিভার্সিটি লাইফে সিজিপিএটা 3.5 এর উপরে রাখার ট্রাই করছি। আদারওয়াইজ আমি আর হায়ার স্টাডির আর এক্সট্রা কোনো প্রিপারেশন, টু বি অনেস্ট, ওইভাবে নেইও নাই। আর আমি প্রেফারও করি না যে কেউ শুরু থেকেই নেক। ঠিক আছে? আহ সেক্ষেত্রে হচ্ছে সিজিপিএটা বেশ ভালো থাকা উচিত। আমি বলতেছি না যে কারো কিছু করা উচিত না, বাট আমার যেটা পার্সোনালি মনে হয় যে সিজিপিএ ভালো রেখে ইউনিভার্সিটি লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা খুবই ইম্পর্টেন্ট। এতে করে আমি যে ক্যারিয়ারেই যাই না কেন সেটা আমার জন্য খুবই কাজে দিবে। ঠিক আছে? আইদার আমি হায়ার স্টাডিজে যাই, মানে যেই সেক্টরে যাই, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা উচিত, অর্গানাইজেশন করা উচিত। বা হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু একাডেমিক কাজ সিজিপি এর পাশাপাশি হয়তো বা কেউ কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স গেইন করতে পারে। তো এগুলা ফুল টাইম না, এগুলা পার্ট টাইম। আমি একজন টিচারের সাথে আমি কানেক্টেড থাকতে পারি, আমি টিচারের থেকে কিছু জিনিস শিখতে পারি। ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যে আমি সারাক্ষণ শুধু উচ্চশিক্ষার প্রিপারেশন নেবো। আমি ওই সেন্সে বলতেছি আর কি, যে এত সিরিয়াস না হয়ে একটা একটা করে করা যেতে পারে। যে আমি ইউনিভার্সিটির থার্ড ইয়ারে যখন উঠে গেছি, আমি একজন ফার্স্ট ইয়ারে অবশ্যই আমি আরে হতে পারবো না, আমাকে কোনো প্রফেসর নেওয়ার খুব মুশকিল, আমার খুব ভালো কিছু না থাকলে আমি কিছুই জানি না। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে থার্ড ইয়ারের দিকে যখন আমি উঠবো, কিছু জিনিস জানছি, তখন হয়তো আমি একজন স্যারের সাথে বা ফ্যাকাল্টির সাথে আমি যে কথা বলে আমি এক দুইটা রিসার্চের কাজ, একটা রিসার্চের কাজ নিতে পারি। সো এরকম করে করে হয়তো বা ধীরে ধীরে আমি প্রোফাইল, মানে ইয়ে করতে পারি। তো নর্মালি ইন সামারি থাকবে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অর্গানাইজেশন গুলোর সাথে ইনভলভ হওয়া, এক্সট্রা কারিকুলারে ইয়ে হওয়া, যতটুকু আউটস্পোকেন হওয়া যায় ওইটা হওয়া। দেন হচ্ছে সিজিপিএটা মিনিমাম মেনটেন করা। আর হচ্ছে আমি লাস্টের দিকে যখন আসবো তখন হচ্ছে রিসার্চের কোনো কাজে যদি আমি ইনভলভ হইতে পারি, ওটা খুব ভালো, এই আর কি। আহ, আর আমি মোট 3টা কোশ্চেন করি এরকম প্রতি গেস্টকে। সেকেন্ড কোশ্চেন যেটা আমার, একদম ফ্রেশ গ্রাজুয়েট, ধর যে মাত্র পাস করছে কেউ, ইউনিভার্সিটির জুনিয়র, তোর কাছে বলবে ভাই কিছু সাজেশন দেন, আমি তো হায়ার স্টাডির জন্য ইউএসএ যেতে চাই, ফুল ফান্ড পাইতে চাই, তখন তুই কি বলবি? আহ আমার কাছে মাঝে মধ্যে একটা জিনিস খুব মনে হয়, উইচ আই বিলিভ, ডিমোটিভেশন ইজ কাইন্ড অফ বেস্ট মোটিভেশন। সো সামটাইম হচ্ছে ডিমোটিভেশন ডিরেক্টলি না, বিষয়টা হচ্ছে সামটাইম আমি আমি যেটা করি সবাইকে ফ্যাক্ট তুলে ধরি আর কি, মানে রিয়েল ফ্যাক্টস গুলা তুলে ধরি আর কি। তো ডিরেক্টলি যে হ্যাঁ খুব ভালো চলে আয়, খুবই চমৎকার লাইফ, ছোট ভাইদের বললাম বা জুনিয়র ছোট ভাই বোনদের বললাম যে খুবই ভালো চমৎকার লাইফ চলে আয়, এই টাইপের কথাবার্তা কথাবার্তা বলি না। আবার বলিও না যে না লাইফ খুবই বাজে এখানে, বা আসিস না, আসলে হবে না। সো রিয়েলিস্টিক ভাবে হচ্ছে জিনিসগুলা তুলে ধরা। যেমন হচ্ছে যে ফান্ডিং বা স্কলারশিপ পেলে আমার কি কি অ্যাডভান্টেজ হইতে পারে, আমার এখানের এডুকেশন কিরকম হবে, এটা তুলে ধরা। তবে শুধু এইটুকু বলেই শেষ না করা যে এখানে আসলে আসার পর আমার কি কি ডিসঅ্যাডভান্টেজ ফেস করা লাগবে সেটাও তুলে ধরা। সো এই জন্য বললাম যে সামটাইমস ডিমোটিভেশন ম্যাটার করে। তো ওই জিনিসগুলা যে অ্যাবজর্ভ করে হচ্ছে ভাববে, মানে ওই জিনিসগুলো অ্যাবজর্ভ করার পর যে মনে করবে যে আমি অ্যাডভান্টেজ গুলা নেয়ার জন্য আমার এই ডিসঅ্যাডভান্টেজ গুলা ফেস করা অর্থ ইট হবে, সে আসা উচিত। আর হচ্ছে আরেকটা জিনিস আমি শেয়ার করি যে আমি জিআরই দিয়ে দিব, ফান্ডিং পেয়ে যাব, এই চিন্তাই ডিরেক্টলি না করা। আমি জিআরই স্কোর ভালো হলে আমার অ্যাডভান্টেজ হবে, এটা মানে ভাবার পাশাপাশি আমার এটাও মাথায় রাখতে হবে জিআরইর প্রসেস
বেশ হেক্টিক হইতে পারে যদি আমি একজন মানে আমার ওভারঅল লাইফ যদি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকি, আমার জন্য জিআরইর প্রসেসটা বেশ হেক্টিক এবং লেন্দিও হইতে পারে, বা একটা ম্যারাথন রেস হইতে পারে। এটা মাথায় রেখে আমি আগাবো। শুধুমাত্র হচ্ছে ওয়াও আমি জিআরই দিয়েই দিব আর আমার হয়েই যাবে এই টাইপ চিন্তা না করে, যে আমার এই হায়ার স্টাডি হওয়ার প্রসেসটা বেশ লেন্দি, আমার জিআরই দিতে বেশ প্রবলেম ফেস করতে হইতে পারে। আবার অনেক সময় আমি জিআরই আইএলটিএস সব ভালো করার পরেও আমি একটা সেশন মিস করতে পারি। এক সেশন মিস করা মানে অলমোস্ট 1 ইয়ার লস করা, এটাও আমার হইতে পারে। সো এই জিনিস মাথায় রেখে দেন হচ্ছে ওকে ফাইন, আমি যদি ফান্ডিং পাই তাইলে আমি হচ্ছে আমার বাইরে যাওয়ার পর আমার নিজের এটলিস্ট টিউশন ফিস দেয়া লাগবে না, আমি মাসে মাসে একটা স্টাইপেন্ড পাবো মোটামুটি একটা কাজ করার পরে। সো হুইচ ইজ এ গুড ডিল। মানে বা বাংলাদেশি টাকা হিসাব করলে বেশ ভালো টাকা আমি পাবো, ঠিক আছে। অথবা ইন ইন টু টু সাম এক্সটেন্ট আমি ইউএস এর চিন্তাও যদি করি, আমার টিউশন ফিস দেয়া লাগবে না, আমি ফান্ডিং পাইতেছি, ওইটাও আমি খুব ভালো পাবো। তো সেই ক্ষেত্রে আমার অনেক বেশি বেশি অ্যাডভান্টেজ আমি পাবো যদি আমি এই হেক্টিক বা ম্যারাথন জার্নিটা আমি ফিনিশ করতে পারি। সো আমার মনে হয় আমি এরকমই সবাইকে বলি আর কি। আরেক টাইপের মানুষ আছে যারা হচ্ছে মানে তাদের একটু গ্যাপ পড়ে গেছে স্টাডিতে, বিবিএ করার পরে 4-5 বছর ধরে জব করতেছে, বা অনেক সময় দেখা যায় যে একটা মাস্টার্স করছে তারপর বেশ কয়েক বছর হয়ে গেছে। তো এই যে স্টাডি গ্যাপটা, এটা বিজনেস ব্যাকগ্রাউন্ড রেখেছে কোনো সমস্যা কিনা, বা কিভাবে এটা প্রেজেন্ট করা দরকার, তুই কি মনে করিস? এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, তারপরে আমি কমেন্ট সেকশনে চলে যাব। ওকে, আসলে আমার যেটা মনে হয় কি, এই এই প্রশ্নটা আমিও অনেকবার ফেস করছি, যে স্টাডি গ্যাপ কোনো সমস্যা কি না বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য। আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড না, আমার মনে হয় যে এখানে মাস্টার্স পিএইচডিতে আসার জন্য স্টাডি গ্যাপ খুব বড় ফ্যাক্টর না, এটা আমার ধারণা। তারপরেও বিজনেস স্কুলের যেহেতু স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করছিস, সো বিজনেস স্কুলে আসলে খুব বড় ফ্যাক্টর আর কি না এটা, কারণ আহ, আমার তো অলরেডি ব্যাচেলর শেষ, আমি ব্যাচেলরের পরে যে আমার কখন মাস্টার্স করা লাগবে এটা কোথাও লিখা নাই, ঠিক না? যে তোমার ব্যাচেলরের পরে এই সময় মাস্টার্স করতে হবে। আর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ওরা বুড়া বয়সেও দেখি অনেকে এই সময় মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে। সো ইটস নেভার ইভেন এ বিগ ডিল। তবে হ্যাঁ, অনেকের চিন্তা থাকে এটা যে আমি যে পড়ালেখার পরে এতদিন বসেছিলাম, আমি এসওপি তে কি লিখবো। কথা হচ্ছে কি, আমি এসওপি তে কি লিখবো এটা আমি জানি, এমন না যে ওরা বসে আছে আমার স্টাডি গ্যাপ আমি এসওপি তে লিখছি কি লিখি না এটা দেখার জন্য। ওরা এসওপিতে শুধু এটাই দেখবে যে আমি নিজেকে কিভাবে ওদের কাছে তুলে ধরতেছি। সো আমি স্টাডি গ্যাপ ছিল ওইটা নিয়ে আমি খুব যে মাথা ঘামাতেই হবে এরকম না, আমি ওই স্টাডি গ্যাপ টাইমে বেটার কোনো কাজ করে থাকলে ওইটা তুলে ধরতে পারি, যদি না করে থাকি সেটা ম্যাটার না। আমার অন্য যেই জিনিসগুলো আছে আমি প্রোগ্রামে কিভাবে ভালো করবো, আমার প্রিভিয়াস কি কি ছিল ওইগুলো তুলে ধরে আমি এসওপি লিখতে পারি। স্টাডি গ্যাপ কেন ছিল কি ছিল ওইটা আসলে আমাকে জিজ্ঞাসা করবেই না, টু বি অনেস্ট। অনেকে করে, অনেকে করতে পারে, করলে যেটা করা যায় সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার আমি যখন 2021 সালে হচ্ছে সাপোজ একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম দিছি, তো আমার সাপোজ তখন আমি মাস্টার্স করছি, যদিও সাপোজ আমার কোনো মাস্টার্স ছিল না দেশে থাকতে, এবং আমি 22-এর আমার আন্ডারগ্রেড শেষ হয়েছে 20-এর ডিসেম্বরে, 20-এর অগাস্টে। আর আমি এখানে আসছি হচ্ছে 22-এর অগাস্টে, রাইট? সো আমি 2 বছর দেশে ছিলাম। তো আমাকে যদি জিজ্ঞাসা করতো যে তোমার স্টাডি গ্যাপ, ফর এক্সাম্পল আমার মাস্টার্স নাই, তখন যদি আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার স্টাডি গ্যাপ আছে 2 বছরের, তুমি ওই 2 বছর কি করছো, তখন আমি হয়তো বা বলতে পারবো যে আমি একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে বিজি ছিলাম, বা আমি একটা জব করছি, আমি জব নিয়ে বিজি ছিলাম। তো অন্য কারো ক্ষেত্রে যাদের হচ্ছে এই টাইপের কিছু না কিছু আছে, তারা ওইটা শো করলেই হচ্ছে, এমন বিগ ডিল না আর কি। আচ্ছা, অলরেডি অনেক সময় আমরা ক্রস করছি, আমরা কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে চলে যাই। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু বন্ধু বিরাট কমেন্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যেমন একটা কোশ্চেন আছে যে ভাইয়া জিআরইতে কত লাগে ফুল ফান্ড পেতে ইউনিভার্সিটি অফ মায়নাতে? আহ, আশা করি তুই এটা অ্যান্সার করছিস অলরেডি, 70 হ্যাঁ, পার্সেন্টাইল আমার গস আই 60। গেস আমি সরি আই গেস আমি আনসার করছি যে কোন জায়গায় স্পেসিফিক বা মিনিমাম কোনো রিকোয়ারমেন্টস নাই, টু বি অনেস্ট কোন জায়গায় মিনিমাম কোনো রিকোয়ারমেন্টস নাই। আমি যে 70 পার্সেন্টাইল বলছি এটা নিয়ে অনেকে বিতর্ক হইতে পারে যে এটা তো বেশ ভালো, অনেক বেশি বলে ফেলছি। 60 থেকে 70 এর নিচে থাকলেও পসিবল। আমি জাস্ট অনেকে বুঝতে চায় যে সে কত টার্গেট করবে জিআরই উঠানোর জন্য, এই জন্য আমি বললাম 60 থেকে 70 পার্সেন্টাইল কোয়ান্টে, ভার্বালে 50 to 60 পার্সেন্টাইল, হুইচ ইজ ভেরি গুড ডিল। এর নিচে হলেও পসিবল, বাট যদি কেউ টার্গেট করতে চায় যে আমি কত উঠাবো, আমার ক্যাপাসিটি কম, সেক্ষেত্রে মিনিমাম এটা বার আর কি। বাট কোথাও মিনিমাম রিকোয়ারমেন্টস এরকম দেয়া নাই বেশিরভাগ জায়গায়। আর তারপরে যে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি, উইদাউট জিআরই আইএলটিএস স্কোর হুম। 7 হলে কতটুকু স্কলারশিপ পাওয়া যাবে? আহ
এটা খুব টাফ আসলে। স্কলারশিপের যে বিষয়টা আমরা এতক্ষণ কথা বলতেছি, আমাদের এই প্রোগ্রামের ওভারঅল চিন্তাধারাই হচ্ছে স্কলারশিপ যেটা আমরা ম্যানেজ করবো সেটা হচ্ছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে। আর এতক্ষণ যা কথা বললাম এর মধ্যে আসলে আনসারটা থাকার কথা আই গেস, যে আইএলটিএস এ ৭ থাকলে আমি হচ্ছে একটা বেটা মানে ওরা যে মেজারমেন্ট করবে আমাকে আমার সিজিপিএ আইএলটিএস ওইগুলা দিয়ে, তো ওই স্কুল যদি হচ্ছে জিআরই কেও কনসিডারেশনে রাখে সেক্ষেত্রে আমি একটু পিছায়া যাব। যদি ওই বিজনেস স্কুল জিআরই কে কনসিডারেশনে নাই রাখে অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু আগায়া যাব, এই আর কি। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা করছে জান্নাত নামে একজন, এবং তার কোশ্চেনটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন করে দেশের বাইরে ফুল ফান্ডিং এমবিএ করার ওয়েটা কি ভাইয়া? আচ্ছা, আমাকে আমাকে এই প্রশ্নটা হয়তোবা অনেক আমি নিজেই হয়তোবা এটা তুলে আনতাম। আমি আমাকে গত পরশুদিন বা গতকালকে একটা জুনিয়র হচ্ছে বলছিল যে ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে এমবিএ করতে গেলে কি ফান্ডিং পাওয়া পসিবল কিনা বা ওয়ে আছে কিনা। তো প্রথম কথা হচ্ছে আমরা এডমিশন নিয়ে যদি কথা বলি, যে বিজনেস স্কুলে এডমিশনের জন্য এমবিএ তে সাধারণত ব্যাকগ্রাউন্ড অত ম্যাটার করে না, কারণ এমবিএ একটা ভার্সেটাইল ডিগ্রি, সবাই এটা করতে আসতে পারে। মাস্টার্সে যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে হয়তো বা রিকোয়ারমেন্টস থাকতে পারে। ফর এক্সাম্পল আমি এমএসসি ইন ফাইন্যান্স করতে চাই বা আমি এমএসসি ইন অ্যাকাউন্টেন্সি করতে চাই, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ওরা বলবে যে তোমার আন্ডারগ্রেডের এই কোর্স অ্যাকাউন্টিং এ আছে কিনা আমরা দেখতে চাই, বা তোমার ফাইন্যান্সের আন্ডারগ্রেডের এই কোর্স ছিল কিনা আমরা দেখতে চাই। তবে আমি যদি এমবিএ তে আসতে চাই, স্বাভাবিকভাবে ওরা বলবে না যে তোমার আন্ডারগ্রেডের এই কোর্স না থাকলে পারবাই না তুমি। ওরা যেটা করবে প্রি রিকুইসিট কিছু কোর্স দিয়ে দেয় আর কি, যে তোমার যদি আন্ডারগ্রেড বিজনেস বিজনেসে না থাকে, তাইলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইক আমাদের এই কয়েকটা বেসিক কোর্স সেরে নিতে হবে, তারপরে হচ্ছে ইউ আর ক্যাপাবল এনাফ টু গো ফর আওয়ার এমবিএ প্রোগ্রাম, এরকম বলে দেয়। এটা হচ্ছে কথা, সেটা হচ্ছে এডমিশন। আর ফান্ডিং এর যে বিষয়টা সেটা সাধারণত আমি অতক্ষণ আমরা সিজিপিএ নিয়ে কথা বলছি, স্বাভাবিকভাবে আমার যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও সিজিপিএ ভালোই থাকে, আমার জিআরই ভালো থাকে, আমার অন্যান্য জিনিস ভালো থাকে, স্বাভাবিকভাবে হচ্ছে আমি ফান্ডিং এর জন্য বিজনেস স্কুলের ওদের স্টুডেন্টদেরকে, মানে আন্ডারগ্রেড বিজনেসে ছিল ওদেরকে যেভাবে কনসিডার করবে, আমাকেও সেম ভাবে কনসিডার করবে, এরকম আর কি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আমার কাছে যেগুলার উত্তর অলরেডি শাহরিয়ার দিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে, সেগুলো আমরা কোশ্চেন রিড করব না। এগিন, যেগুলো উত্তর আমরা এখন পর্যন্ত দেইনি সেগুলো আমরা কোশ্চেন রিড করব। যেমন এখানে একটা আমার কাছে কোশ্চেন আছে যে ফর এমবিএ হুইচ ওয়ান উড বি বেটার, জিআরই অর জিমেট? ওকে, সো এটা আসলে মানে আমাদের অনেকের মধ্যে কাইন্ড অফ একটা কনসেপশন আছে বা মিসকনসেপশন আছে যে কোনটা হইলে ভালো হয়, জিআরই বা জিমেট, নাকি আমার বিজনেস স্কুলে জিমেট লাগবেই। সাধারণত মাস্টার্স প্রোগ্রামের জন্য জিআরই যদি থাকে, এরকম না যে আমার জিমেট না থাকলে আমাকে হচ্ছে জিআরই তে মানে ইয়ে দিবে না, অ্যাডভান্টেজ দিবে না। ওরা যেটা করে, ওরা জিআরই স্কোরকে ওরা জিমেটে কনভার্ট করে নেয় আর কি। তো আমার যদি জিআরই থাকে, আমার সেম অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ আমি পাবো জিমেটের মতো। অনেক ওয়েবসাইটে লেখা থাকে যে জিমেট ইজ প্রেফারেবল বাট উই অ্যাকসেপ্ট জিআরই, এরকমই। টপ কিছু স্কুল আছে হয়তো বা টপ 20, টপ 30 বা টপ 40 স্কুল থাকতে পারে, যারা হচ্ছে বলবে যে বিজনেস স্কুলে আমার জিমেট লাগবে, জিমেট ছাড়া আমরা জিআরই কনসিডার করবোই না। এরকম স্কুল কিছু আছে, কিছু না, বেশ ভালো ভালো স্কুল আছে। এছাড়া যে স্কুলগুলো আছে ওরা বলবে যে উই আইদার অ্যাকসেপ্ট জিমেট অর জিআরই। কেউ কেউ বলবে যে উই প্রেফার জিআরই, সরি জিমেট। বাট প্রেফার করা মানেই যে ওরা জিমেটকে অ্যাডভান্টেজ দেয়, বিষয়টা এমন না। ওরা জিআরই নিয়ে ওটাকে জিমেটে কনভার্ট করে নেয়, দ্যাটস অল। এই জন্য ওরা জাস্ট বলে যে উই প্রেফার জিমেট। সো জিআরই জিমেট দুইটাই আর কি মানে ফিজিবল, নো প্রবলেম। অ্যাপ্লিকেবল, যে কোনো একটা দিলেই হচ্ছে। রাইট। আচ্ছা, একটা কোশ্চেন ছিল এরকম যে ভাইয়া আমি সাস্টে জেনেটিক্স থেকে এখন ব্র্যাকে এমবিএ করছি, এক্ষেত্রে বাইরে সেকেন্ড মাস্টার্সের অপশন কেমন, ফান্ডিং কেমন, এটা কি পসিবল যে ডিফারেন্ট ফিল্ড থেকে যাওয়া? মানে সে একটা এমবিএ করতেছে, নেক্সট এমবিএটা ইউএসএ হয়তো সে ফুল ফান্ডের জন্য চিন্তা করতেছে। আচ্ছা, এটা হয়তো আচ্ছা, মেইন এটা খুবই কোশ্চেন। চমৎকার ব্যাপার। সো আমার মনে হয় অলরেডি কিছুটা কথা আমরা বলছি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে, রাইট? এবং ভাইয়া আমি যেহেতু উনি অলরেডি আরেকটা এমবিএ করতেছেন, ঠিক আছে? সো উনি অলরেডি উনার কিছু এক্সপিরিয়েন্স উনি গ্যাদার করছেন। তো আমি যেটা সাজেস্ট করব, যেহেতু আপনি অলরেডি একটা এমবিএ করতেছেন, আপনি যখন আরেকটা এমবিএ করার চিন্তা করবেন, আপনি কনসেন্ট্রেশনটা চেঞ্জ করার চিন্তা করেন। কারণ যদি আপনি অলরেডি একটা, ফর এক্সাম্পল আপনি এখানে অলরেডি একটা এমবিএ করতেছেন সাপ্লাই চেইনের উপর, কারণ আপনি আবার ইউএসএ তে যাচ্ছেন সাপ্লাই চেইনের উপরই এমবিএ করতে, তো ওরা এডমিশন আপনাকে দিবে, কারণ ওদের মাথা ব্যথা নাই এডমিশন দেয়া নিয়ে। আপনি ওরা যখন এডমিশন দেয় তখন তো আর ওরা চিন্তা করে না ফান্ড দিবে কি দিবে না, ফান্ডিং আসে পরে। তো
আপনি যখন পরে হচ্ছে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন, স্বাভাবিকভাবে ওরা দেখবে যে কোন স্টুডেন্টকে ওদের মানে বেশি মানে প্রয়োজন। সেই ক্ষেত্রে হচ্ছে যখন আপনি দেখতেছে অলরেডি ইউ আর ডুইং, মানে আপনি অলরেডি একটা এমবিএ এটা করছেন আর একটা করতে চাচ্ছেন, স্বাভাবিকভাবে ওদের হয়তো বা এখানে একটা চিন্তা থাকলে থাকতেও পারে, বা এই ক্ষেত্রে হয়তো বা অন্য ইস্যুতে থাকতে পারে। তো আমি যেটা সাজেস্ট করব যে আপনি কনসেন্ট্রেশন চেঞ্জ করে আপনার মানে জিনিসটা আরেকটু এনলাইটেন করতে পারেন, যে আপনি এমবিএ অলরেডি করছেন সাপ্লাই চেইনে, আপনি বিদেশে আসলেন ডেটা সায়েন্স এমবিএ করতে বা বিজনেস অ্যানালিটিক্স এমবিএ করতে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রবাবিলিটি যেটা আমি একটু আগে যেটা বললাম যে আপনার অলরেডি যদি ভালো সিজিপিএ এবং আপনি যে এমবিএটা করতেছেন সেটাই ভালো স্কোর থাকে, প্লাস আপনার যদি জিআরই বা জিমেটে বেশ ভালো স্কোর থাকে, আপনিও অন্য সবার মতো সমান কনসিডার হওয়ার কথা। কারণ কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে লেখা নাই যে ওরা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই শুধু ফান্ড দেয়। ঠিক আছে? প্লাস আরেকটা জিনিস আমি এড করি, যেহেতু আমাদের বিজনেস স্কুল বা সোশ্যাল সায়েন্সের স্কুলগুলায় সেন্ট্রাল ফান্ডিং থাকে, তো সেন্ট্রাল ফান্ডিং যদি আপনার ওই স্পেসিফিক স্কুলে নাও থাকে, আপনি যদি অ্যাডমিশন সিকিউর করে ফেলেন, একটা ইউনিভার্সিটির কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে যারা হচ্ছে আপনাকে ফান্ডিং দেয়। মানে যেহেতু আপনি জি মানে জেনেটিক্সে ছিলেন, আপনার সাপোজ কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আপনাকে সাস্ট দিয়ে একটা এক্সাম্পল দিই আমরা। ফর এক্সাম্পল সাস্টে আছে আমাদের সেন্টার অফ এক্সিলেন্স বা রিসার্চ ইনস্টিটিউট এই টাইপের আছে, তো ওইখানে সাপোজ ওদের দুইজন জিএ লাগবে। তো আপনি যখন এডমিটেড স্টুডেন্ট সাস্টের, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এডমিটেড না হলে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না। তো এরকম ফর এক্সাম্পল আপনি একটা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে বসে আছেন, আপনি যেই স্কুলে যাবেন বিজনেস স্কুলে, ওইখানে হয়তো ওই ফান্ডিং এই বছর নিচ্ছে না। তবে আপনি যদি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ রাখেন যে তোমাদের আর কোন কোন স্কুল ফান্ডিং দেয় বা এরকম কিছু ইনস্টিটিউট গুলা ফান্ডিং দেয় কিনা আমাকে একটু জানায়, সে আপনাকে জানাবে এইগুলা, সে আপনাকে ওই ইনফরমেশন গুলো পাস করবে। অথবা কিছু ওয়েবসাইট থাকে প্রত্যেক ইউনিভার্সিটির, জব ওয়েবসাইট, আপনি ওই জব ওয়েবসাইট গুলা যদি একটু খুঁজেন, যে ওইখানে হচ্ছে আপনি আহ মানে যা দেখতে পারবেন যে কি টাইপের ফান্ডিং ওরা ওপেন করতেছে, বা কোনো ইনস্টিটিউট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে কিনা, এরকম কিছু। তো আপনার যদি অলরেডি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স জিবিতে ছিলেন, আপনার যদি এরকম কিছু আর এক্সপিরিয়েন্স থাকে, আপনি ওইটাকে ইমপ্লাই করেই আপনি ওইসবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং হচ্ছে আপনি মানে গুড অপরচুনিটি থাকবে ফান্ড ম্যানেজ করার। শুধু আপনার জন্য এটা বললাম না, ওভারঅল সবার ক্ষেত্রে, হয়তো আমি এটা আগে মিস করে গেছি, যে শুধুমাত্র স্পেসিফিক স্কুল থেকে আপনি ফান্ড নিতে হবে এরকম না, আপনি অন্যান্য ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে ওই ইউনিভার্সিটির ফান্ড পেতে পারেন। সো এই আর কি, আই গেস আমি আপনার আনসার দিতে পারছি। আচ্ছা, আমরা তো আইএলটিএস নিয়ে কথা বলছি, এখানে একটা কোশ্চেন হচ্ছে টোফেল নিয়ে, যে টোফেল স্কোর কত থাকলে ভালো হয় ইন জেনারেল? আহ প্রথম কথা হচ্ছে আমি টোফেল নিয়ে ঘাটাঘাটি করি নাই কখনো, সো আমি কত থাকলে ভালো হয় এটা বলা উচিতই হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আসলে কত থাকলে ভালো হয় এটা মানে ওইরকম ভাবে মানে মেজার করা পসিবল না। যত বেশি তত ভালো, এটা আমরা সবাই জানি। বিং এ লিস্ট আমরা এই স্টেজে সেটা বুঝে গেছি যে কম্পিটিশনের বাজারে টিকতে হলে আমার যেটুকু বেশি থাকবে ওটুকু ভালো। সো আইএলস এর আমি জাস্ট বলতে পারি যে আইএলস এ মিনিমাম সব জায়গায় 6.5 চাই। টোফেলে মোস্ট প্রবলি এরকম কিছু থাকবে, আমি এক দুই জায়গায় দেখছি, কিন্তু আমি এক্স্যাক্টলি এক্সপ্লিসিটলি বলা ঠিক হবে না, এই জন্য আমি সরি, আমি এটা বলতেছি না আর কি। আচ্ছা, একটা একটা অ্যাপ্লিকেশন ফি নিয়ে একটা কোশ্চেন করছে একজন, যে অ্যাপ্লিকেশন ভার্সিটিগুলোতে অ্যাডমিশন ফি ওয়েভ করার কোনো উপায় আছে কিনা, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, বা তারা ইমেল আহ, করলে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে কিনা? আচ্ছা, ভার্সিটিতে এডমিশন করার উপায় আছে, সরি ওয়েব করার উপায়, হ্যাঁ কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটির যে এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস পেজ আছে, ওইখানে একটু ঘাটাঘাটি করে দেখা যে ওইখানে কোথাও ওদের কোনো কোড, প্রোমো কোড দেয়া আছে কিনা। অনেক সময় থাকে যে আমরা এই সেশনের জন্য এই কোড অ্যাপ্লাই করলে ইউ মে গেট দ্য ওয়েভার, এটা একটা অপশন। অনেক সময় ওই যে এফএকিউ অপশন পেজ থাকে যেটা, ওইটায় ঘাটাঘাটি করলে অনেকে প্রশ্ন করে যে ডু ইউ হ্যাভ লাইক অ্যাপ্লিকেশন ফি ওয়েভার, ওইখানে আনসারটা দেয়া থাকে ইয়েস অর নো। ন থাকা মানে বুঝে নেওয়া যে ওই ইউনিভার্সিটিতে আসলে উপায় নাই। আর আরেকটা অপশন হচ্ছে, এই দুইটাতে খুঁজে না পেলে হচ্ছে আমি গ্রেড কোঅর্ডিনেটরকে ডিরেক্ট জিজ্ঞাসা করা। এই জিজ্ঞাসা করায় মানে নাথিং টু বি এশেমড অফ, যে আমি জিজ্ঞাসা করতেই পারি। ঠিক আছে? সো আমি গ্রেড কোঅর্ডিনেটরকে ডিরেক্টলি জিজ্ঞাসা করা যে তোমাদের আসলে ফি ওয়েইভের কোনো ওয়ে আছে কিনা বা স্কোপ আছে কিনা। আমার ফাইন্যান্সিয়ালি আমার মনে হচ্ছে যে যদি এই অপশনটা থাকে আমার জন্য বেটার হয়, আমি ফাইন্যান্সিয়ালি একটু বেনিফিট পাবো আর কি। আর আরেকটা ওয়ে হতে পারে যে ওয়েবসাইটের, সরি ওইটা আগে মিস করে গেছি। তো ওয়েবসাইটে অনেক সময় লেখা থাকে যে আমাদের ইনফরমেশন সেশন থাকে আছে নেক্সট 2টা বা 3টা, ওইগুলো অ্যাটেন্ড করলে অনেক সময় হচ্ছে ওরা ফি ওয়েভ করে দেয়। সো এটা হয়তো লিখা থাকতে পারে, নাও লিখা থাকতে পারে। তো এই আর কি। তো একটা ওয়ে, প্রথম যে দুইটা বললাম সেটা হচ্ছে
ওই ওয়েবসাইটে ভালো করে ইনফরমেশন দেখা, এফএকিউ অপশন বা ওইখানে কোথাও লেখা আছে প্রোমো কোড, তারপরে গ্রাড কোঅর্ডিনেটরকে ইমেল করে জিজ্ঞাসা করা, অথবা হচ্ছে ইনফরমেশন সেশন থাকলে ওইগুলো অ্যাটেন্ড করা, এই আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে প্রায়োরিটি ডেডলাইন বলতে কিছু আছে নাকি, যেখানে যে আগে আগে আবেদন করলে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে কোনো সুবিধা বা এরকম কিছু বিজনেস ব্যাকগ্রাউন্ডে সম্ভব কিনা, মানে এটাই তার কোশ্চেনের মূল মন্ত্র। আচ্ছা, আমি বুঝতে পারছি প্রশ্নটা। আমরা এতক্ষণ যে কথা বলছিলাম যে এডমিশন সিকিউর করা, পরে হচ্ছে ফান্ডিং আসা, তো প্রায়োরিটি ডেডলাইন সাধারণত হচ্ছে কি, এমবিএ প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামের ডেডলাইন কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এপ্রিল পর্যন্ত থাকে, কোনো কোনো ইউনিভার্সিটিতে মার্চ মে পর্যন্ত থাকে কোথাও কোথাও। তো প্রায়োরিটি ডেডলাইন বলতে ওই ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে অ্যাপ্লাই করা। কেন? এটা এরকম যে ফর এক্সাম্পল ডেডলাইন জানুয়ারি 15, এখন আমি যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপ্লাই করি আমি যে অ্যাডভান্টেজ পাবো এরকম না। ডিসেম্বরের 14-15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা, আর জানুয়ারির 15 তারিখে অ্যাপ্লাই করলেও আমি যে অ্যাডভান্টেজটা পাবো ডিসেম্বরের 10 তারিখে করলেও আমি সেম পাবো। মানে হচ্ছে ওই ডেডলাইন পর্যন্ত, ওইটাকে বলতেছে ওরা প্রায়োরিটি ডেডলাইন। কেন? কারণ হচ্ছে আপনি এর মধ্যে অ্যাপ্লাই করলে আপনি এডমিশন পেয়ে গেছেন, আপনার এডমিশন সিকিউরড হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে, ওরা যে অ্যাসিস্ট্যান্টশিপ ওপেন করবে ওইটা অ্যাপ্লাই করার জন্য আপনি ক্যাপাবল এনাফ। ঠিক আছে? সো এই প্রায়োরিটি ডেডলাইন মানে এটাই বোঝায় যে আমি একটা সার্টেন ডেটের মধ্যে এডমিশন মানে সিকিউর করে ফেললে আমি হচ্ছে পরে যতগুলা অ্যাসিস্ট্যান্টশিপ বা ফান্ডিং এর অপশন আসবে ওইগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এটাই আর কি, প্রায়োরিটি ডেডলাইন থাকলে হচ্ছে আমি এই অ্যাডভান্টেজটা পাবো ফান্ডিং এর ক্ষেত্রে, অ্যাপ্লাই করার অ্যাডভান্টেজ আর কি পেয়ে যাব। ওই জিনিসটা মানে প্রায়োরিটির মধ্যে করলেই আমি পেয়ে যাব, এরকম আর কি কিছু নাই। আচ্ছা, তোর আরেকটা কোশ্চেন যেটা যে ফল 24-এর পরে সেশন কি, এটা আমরা জানি স্প্রিং 25 হবে ফল 24-এর পরে। এখন সেখানে কি ফান্ডিং এর অপশন আছে কিনা, মানে মেইন কোশ্চেনটা হতে পারে যে স্প্রিং সেশনে ফান্ডিং এর অপরচুনিটি কেমন, মানে এটাই হয়তো তার কোশ্চেনের মূল মন্ত্র। আচ্ছা, স্প্রিং সেশনে ফান্ডিং এর অপরচুনিটি, টু বি অনেস্ট, বিষয় যেটা হয় যে সেন্ট্রাল ফান্ডিং যেগুলা ওইগুলাই ফান্ডিংটা আসে ইয়ারলি, মানে একাডেমিক ইয়ার অনুযায়ী। তো এই যেহেতু ইউএসএ তে একাডেমিক ইয়ারটা মেইনলি শুরু হয় ফল সেশন থেকে, সো ওদের যত ফান্ডিং গুলা আসে সব হচ্ছে ফলকে কেন্দ্র করে শুরু হয়, ফল ওরিয়েন্টেড আর কি। তো ফল থেকে স্টার্ট হয়, ফল স্প্রিং চলে সামার পর্যন্ত, কোন কোন প্রোগ্রাম এক্সটেন্ড করে পরের ফল থেকে আবার শুরু হয়। তো স্প্রিং এর ফান্ডিং অপশন খুবই কম। যে কোনো কোনো ইউনিভার্সিটি থাকতে পারে ওরা হয়তো স্প্রিং এ ফান্ড দিবে, বা স্প্রিং এ ওদের একাডেমিক ইয়ার শুরু হয়, অথবা এমন হইতে পারে যে ফলে একটা স্টুডেন্ট আসার কথা ছিল ও আসে নাই ওই জন্য ওরা স্প্রিং এ দিবে। অথবা আমি যেটা বললাম যে আমার স্পেসিফিক ডিপার্টমেন্টের বাইরে কোনো কোনো আলাদা আলাদা বিভিন্ন যে অফিস আছে ডিপার্টমেন্ট আছে, ওরা যদি কোনো স্টুডেন্ট ওই স্প্রিং থেকে নেওয়া শুরু করে 1 বছরের জন্য ওইটা থাকে, এটা হইতে পারে। অথবা স্প্রিং শুধুমাত্র স্প্রিং এর জন্য কেউ কেউ হয়তো বা স্টুডেন্ট নিতে পারে, যে আমার স্প্রিং এর 3 মাসের জন্য দরকার, একাডেমিক পুরো ইয়ারের জন্য না। তো স্প্রিং এর ফান্ডিং গুলা আনসার্টেইন, মানে ওপেন হবে কি হবে না ওইটা হঠাৎ করে জানা যায় আর কি, আগে থেকে ওই রকম ভাবে জানা খুব মুশকিল। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটা ডিটেলস অ্যান্সার এটা খুবই টাফ। আচ্ছা, আবিদ শাহরিয়ার তো বসে কোশ্চেন করছে জিআইতে কি হয় ভালো স্কোর তোলা যায়। ওয়াও, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এই এই প্রশ্নের উত্তর দিতে হলে আসলে আমার মনে হয় যে আলাদা করে একটা সেশন লাগবে, ঠিক আছে? সো নিউটন, তোমাকে অনুরোধ করবো যে আলাদা একটা সেশন অর্গানাইজ করার জন্য, যে ওকে। মানে যে কাউকে নিয়ে জিআর এর জন্য ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর কি। ওকে বন্ধু, তুমি ইচ্ছুক হলে আমরা তোমাকে নিয়ে অ্যারেঞ্জ করতে পারি। ওকে, আমরা নেক্সট ইস্যুতে চলে যাই, যেখানে আচ্ছা, বাকি আরো যে প্রশ্নগুলো আছে সবগুলোর অ্যান্সারই তুই দিছিস। তা আমরা যেটা চিন্তা করছিলাম যে আজকে একটা সরাসরি প্রোফাইল ইভালুয়েশন, মানে তুই যেহেতু হুম হুম। বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিস সেরকম, আমি প্রোফাইলগুলো আসলে বলছি। মানে প্রথম প্রোফাইলটা এরকম আমার কাছে যেটা আছে, যে ব্যাচেলরের সিজিপিএ ব্যাংকিং থেকে করছে 3.5, হুম হুম। মাস্টার্সের সিজিপিএ ব্যাংকিং থেকে করছে 3.71, আচ্ছা আচ্ছা। এখন তার তার আইএলস 7.5, জিআরই 304। তো তার 6.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ব্যাংকিংয়ের, সে ব্যাংকে জব করছে। তো এখন তার প্রোফাইলটা কি অবস্থায় আছে? প্রোফাইল অবশ্যই ভালো, অবশ্যই ভেরি গুড এনাফ। টু বি অনেস্ট সব প্রোফাইলই আসলে যার যার জায়গা থেকে ভালো, বাট ফ্রম মাই পার্সপেক্টিভ এই প্রোফাইল অবশ্যই যথেষ্ট ভালো।
এবং এটা নিয়ে অ্যাপ্লাই করলে ফান্ডিং পাওয়ার প্রবাবিলিটি যে মানে নাই, এটা বলা উচিতই হবে না একেবারেই। তবে যেটা মাথায় রাখতে হবে যে বেশ খুঁজতে হবে, মানে অনেক খুঁজতে হবে এবং অ্যাপ্লিকেশনের পিছনে প্রচুর এফোর্টস দিতে হবে আর কি, যে কোথায় ফান্ডিং আছে না আছে। ইন জেনারেল বলাই পসিবল না আমার পক্ষে বা কারো পক্ষেই যে এই প্রোফাইলের জন্য এই টাইপের ইউনিভার্সিটি বেটার, এটা বলা মুশকিল আর কি। আচ্ছা, আরেকটা প্রোফাইল আমার কাছে আছে, তার বিবিএ বা এমবিএ দুইটাতেই 3.5-এর বেশি, মানে 3.5+, সে এরকম দিচ্ছে সিজিপিএ। আইএলস হচ্ছে 8, অ্যান্ড জিআরই হচ্ছে 302। তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। এখন তার প্রোফাইলটা কি অবস্থা আছে, সে কি করতে পারে তার প্রোফাইল নিয়ে, এটা হচ্ছে তার কোশ্চেন। জিআরজিমেট আছে কিনা সেটা বলছস? হ্যাঁ বন্ধু, জিআরই 302, 152 আর 150। আচ্ছা, কোয়ান্ট 152 না? হ্যাঁ, পয়েন্ট 152। জিআরিতে কম্পারেটিভলি একটু কম জিআরিটা, এটা ট্রু। কারণ বিজনেস স্কুলে হয়তো বা অনেক জায়গায় জিআরই একটু বেশি চাইতে পারে, বাট সিজিপিএ যেহেতু ভালো, আইএলস এর মানে মিনিমাম রিকোয়ারমেন্টস খুব ভালোভাবেই ফিল আপ হইতেছে। জব এক্সপিরিয়েন্সটা যদি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি বা আমি যে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করব ওইগুলোর জন্য রিলাভেন্ট হয়, সেক্ষেত্রে খুবই ভালো আর কি, মানে প্রোফাইল অবশ্যই অবশ্যই ভালো আছে। জিআরএ যে কম, ওইটা নিয়ে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কিছু নাই যে হবে কি হবে না। আমার মনে হয় যে এটা ফিল আপ করার জন্য জব এক্সপিরিয়েন্স প্লাস সিজিপিএ গুলো কভার করবে, প্লাস এসওপি যেটা লিখবে ওইটা যদি খুব সুন্দর করে লেখা যায়, আই গেস অবশ্যই মানে একটা কম্পিট করা পসিবল আর কি। আচ্ছা, আমার কাছে একটা প্রোফাইল আছে, যেটা হচ্ছে বিবিএতে তার সিজিপিএ 3.17, জিআরই 304, যেখানে কোয়ান্ট হচ্ছে 156, আর আইএলস 7, পাবলিকেশন 3, তিনটা পাবলিকেশন, তার মধ্যে একটা কিয়োটো জার্নালে, 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। সে এমএসসি করতে চায় বিজনেস অ্যানালিটিক্সে, তুই যেটাতে এমবিএ করতেছিস। এখন সেক্ষেত্রে তার প্রোফাইলটার কি অবস্থা? সিজিপিএ এর দিকে অবশ্যই একটু কম, এটা সত্য, রিয়েলিস্টিক কথা। বাট পাবলিকেশন পাবলিকেশন থাকলেই যে আই গেস আমরা যেটুকু ডিসকাস করছি এখান থেকে বোঝা যায় যে পাবলিকেশন থাকলেই যে আমি সব পেয়ে যাব এরকম কিছু নাই। পাবলিকেশনটা একটু অ্যাডভান্টেজ দিতে পারে যে আমার আর এর এক্সপিরিয়েন্স বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টস এর এক্সপিরিয়েন্স আছে, এবং আমি কোনো প্রফেসরের সাথে আমাকে অ্যাসাইন করলে, ফ্যাকাল্টির সাথে অ্যাসাইন করলে আমি ভালো কিছু কাজ করতে পারবো। এইটুকু পর্যন্ত শুধু এটা বুঝায় আর কি, মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো আহ, এটা হচ্ছে মানে অ্যাপ্লাই করা উচিত যদি কম্পিটিশন পুলের উপর ডিপেন্ড করে আসলেই, যে ওরা যদি সিজিপিএ তে ফোকাস করে সেক্ষেত্রে একটু পিছিয়ে যেতে পারেন। ওরা যদি মানে ওই যে পেপার বা এই টাইপের এক্সপিরিয়েন্সে ফোকাস করে সেক্ষেত্রে একটু আগায় যেতে পারেন এই আর কি। বাট আমি আমি সাজেস্ট করব হচ্ছে গ্রাড কোঅর্ডিনেটরের সাথে একটু কথা বলা, যে তোমাদের এখানের লাস্ট ইয়ার গুলায় যাদের এডমিশন দিছো ওদের এভারেজ প্রোফাইল কেমন ছিল, এই টাইপের জিনিসগুলা গ্রেড কোঅর্ডিনেটরের সাথে কথা বলে বের করে আনলে এবং তারপরে হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার জন্য বেশ ভালো হবে এই আর কি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কথা। বিজনেস ব্যাকগ্রাউন্ডে কি গ্যাট কোঅর্ডিনেটরের সাথে কথা বলা যায় যে বিগত বছরে কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে ফান্ড পাইছে, বা এরকম কি মানে কালেক্ট করা সম্ভব? আহ কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে পাইছে ওইটা হয়তো বা দিতে পারবে না, এটা আসলে ডিপেন্ড করে কোন স্কুলের রেকর্ড কিরকম আছে এবং ওদের পলিসি কেমন। তো ওদের রেকর্ডে যদি মোটামুটি ভালো থাকে, ওদের অনেকের আসলে ওয়েবসাইটে পর্যন্ত দেয়া থাকে যে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টের এভারেজ জিআরই এরকম, এভারেজ সিজিপিএ এরকম, এগুলা অনেকের দেয়া থাকে। অনেকে হচ্ছে গ্রেড কোঅর্ডিনেটর বললে গ্রেড কোঅর্ডিনেটর রিপ্লাই দেয়, অনেকে দেয়ই না। সো যাদের হচ্ছে মনে হয় যে আমার সিজিপিএ আসলেই কম বা আমি কিভাবে বুঝবো প্রবাবিলিটি, ওদের জন্য বললাম যে জাস্ট টু গেট এন আইডিয়া আপনি গ্রাড কোঅর্ডিনেটরকে ইমেল করতে পারেন, অথবা আপনার যদি অনেক সময় যেটা হয় ইমেইলে হয়তো ওরা না বলতে পারে, ইউ ক্যান ডু ওয়ান মোর থিং, ওদেরকে বলতে পারেন যে আমি আসলে ইনফরমেশন গুলো জানতে চাওয়ার জন্য আমার মনে হচ্ছে একটা মিটিং করলে বেশ ভালো হয়। তো মিটিং করলে যেটা হয় অনেক সময় আহ, মানে ভার্চুয়ালি সরি ইনফর্মালি অনেক কিছু জিজ্ঞাসা করা যায়, তো ওদেরও সাবকনশিয়াস মাইন্ড থেকে ওদের যে জিনিসগুলো থাকে ওরা ওটা শেয়ার করে। সো গ্রেড কোঅর্ডিনেটর আসলে অনেক কিছুই মানে বলার মতো ক্যাপাসিটি রাখে এবং ওদেরকে এটা জিজ্ঞাসা করাই যায়, বাট অবশ্যই টেকনিক্যালি জিজ্ঞাসা করা উচিত। যেটা আমি বললাম যে আমি একটা মিটিং অর্গানাইজ করে জিজ্ঞাসা করতে পারি, অথবা আমি ওকে মেইলে হচ্ছে জিজ্ঞাসা করতে পারি যে ক্যান ইউ গিভ মি সাম আইডিয়াস অ্যাবাউট লাস্ট ইয়ার স্টুডেন্ট, স্পেসিফিক ভাবে ওকে জিজ্ঞাসা না করে আর কি। আচ্ছা, মানে তারপরে যে ফাইনাল কোশ্চেন আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে অনেকেই বলে প্রোফাইল দেওয়ার পরে যে আমাকে কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করেন যেন আমি অ্যাপ্লাই করে ফান্ড পেতে পারি। ইজ ইট ওর্থি অ্যাকচুয়ালি? আহ এটা এটা আসলেই টাফ থিং, আমি নিজেও অনেকটা জিজ্ঞাসা করছি যে প্রোফাইল
প্রোফাইলের বেসিসে ইউনিভার্সিটি সাজেস্ট করা, বাট সত্যি কথা বলতে কি এরকম সাজেস্ট করা খুবই মুশকিল। কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ওরা নেক্সট ইয়ারে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট নিবে কি নিবে না এটা ওদের পলিসির উপর ডিপেন্ড করে, ওদের কয়জন ভ্যাকেন্ট হবে মানে কয়টা পজিশন ভ্যাকেন্ট হবে ওইটার উপর ডিপেন্ড করে। আমি যদি মেইনের এক্সাম্পল দিয়ে বলি, আমি এখানে ইউনিভার্সিটি অফ মেইনে ফান্ডিং নিয়ে আসি, 22 ওরা নিছিল বেশ কয়েকজনকে। তো 23 যারা অ্যাপ্লাই করছে 23 আসলে ওরা নেই নাই। তো 23 যেহেতু ওরা একজনও গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ নেয় নাই, 23 অনেকেই অ্যাপ্লাই করছে, কেউই পায় নাই। তো অনেকেরই মনে হইতে পারে যে ওরা মনে হয় কম্পিটিশন পুলেই পিছিয়ে গেছে। তো বিষয়টা এরকমই ছিল না, বিষয়টা ছিল ওরা নেই নাই 23 জন্য, কারণ ওদের অলরেডি অপশন ফিল আপ। এখন 24 নিবে কি নিবে না এটা আবার ডিপেন্ড করবে ওদের হয়তো বা আরো কিছুদিন পর ওদের নেক্সট একাডেমিক ইয়ারের যে ডিসিশনটা নিবে ওরা ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে, তখন ওরা ডিসাইড করবে যে ওরা স্টুডেন্ট নিবে কি নিবে না, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিবে না ন্যাশনাল স্টুডেন্ট নিবে, এই টাইপের তো অনেকগুলো পলিসি থাকে। তো আমি যে আপনাকে মানে সাজেশন দিব যে কাউকেই, যে আমি যদি ফর এক্সাম্পল আমি সাজেশন দিতে বললাম ইউনিভার্সিটি অফ মেইনে করে হয়ে যাবে, তো যেহেতু আমি এখানে আছি আমি এটলিস্ট বুঝলাম যে আসলে ওদের জিনিসটা কিরকম কাজ করে, মেকানিজমটা। সবগুলা ইউনিভার্সিটিতেই মোটামুটি ভাবে এইরকমই কাজ করে। কিছু ইউনিভার্সিটিতে ফিক্সড থাকে যে প্রত্যেক বছর ওরা 4 জন করে নিবেই, ঠিক আছে। কিন্তু ওইখানে এই 4 জনের মধ্যে আসলে প্রথম কথা হচ্ছে নিবে কি নিবে না সেটা একটা, তারপরে হচ্ছে যাদের হচ্ছে নিবে মোটামুটি ঠিক আছে, ওদের আবার হচ্ছে ওই অ্যাপ্লিকেশন পুলে কেমন স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে, এটা আর একটা ফ্যাক্টর। তো আপনি অ্যাপ্লাই করলেন, ওই ইউনিভার্সিটি খুব নোন, দেখা যায় এখানে সবাই অ্যাপ্লাই করতেছে, মানে ভালো ভালো প্রোফাইল নিয়ে সবাই অ্যাপ্লাই করতেছে। তো স্বাভাবিক ওখানে কম্পিটিশন পুল আর একটু বেশি হয়ে গেল, তো ওরা নিবে কি নিবে না এটা আরেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইলো। আবার অনেক ইউনিভার্সিটিতে এরকম যে ওরা নিবে, কিন্তু প্রত্যেক বছর ওরা ডাইভার্সিফিকেশন রাখার জন্য হয়তো বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, মানে এক এক সময় এক এক জায়গা থেকে নিচ্ছে, কখনো কান্ট্রি ওয়াইজ ওরা চিন্তা করে এশিয়ান বা বিভিন্ন জিনিস। সো এই যে অনেকগুলা ফ্যাক্টর, এগুলো আসলে ভেরি করে ইন্টারনাল ফ্যাক্টরস, যেটা বোঝা খুবই টাফ। যার ফলে আসলে কাউকে সেন্ট্রাল ফান্ডিং এর জন্য যে ওই ইউনিভার্সিটিতে করো হয়ে যেতে পারে এটা বলা একটু টাফ। হ্যাঁ, শুধু এইটুকু বলা যায় যে এইসব ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার গুলাতে ফান্ডিং পাওয়া গেছিল এবং এই টাইপের প্রোফাইল নিয়ে পাওয়া গেছিল, এইটুকু বলা যেতে পারে। কিন্তু সমস্যা হয়েছে কি, এত কিছু তো কারো পক্ষেই মনে রাখা পসিবল না। যার ফলে আসলে ওই রকম ভাবে এক হচ্ছে প্রেডিক্ট করা পসিবল না, দুই হচ্ছে মনে রাখা এত ইউনিভার্সিটি পসিবল হয় না, যার ফলে হয়তো আসলে ওই রকম ভাবে সাজেস্ট করা প্রোফাইল অনুযায়ী, হুইচ ইজ এ ভেরি টাফ থিং। আর ওইটা খুব একটা ফ্রুটফুল না আর কি, নিজে খুঁজতে হয় আলটিমেটলি। যে এবছর কারা ফান্ড দিচ্ছে, ওরা সাধারণত কিরকম ব্যাকগ্রাউন্ডে ফান্ড দেয়, ওইখানে আরো কারা অ্যাপ্লাই করছে, অনেক তো অঙ্ক। এগুলো এগুলো বলা খুবই মুশকিল, এবং এগুলো আসলে নিজে মানে একটা নিজের ইনটিউশন থেকে বুঝে শুনে জাস্ট অ্যাপ্লাই করতে হয় এটাই। আলটিমেটলি আমি একটু অ্যাড করি তোর সাথে, মানে অ্যাকচুয়ালি আমার মতে মানে পুরো প্রসেসটা একটা ডিপ্লোম্যাটিক প্রসেস, এবং এক্ষেত্রে আসলে মানে টোটালি বলা টাফ যে একদম শিওর রাইট, হয়ে বলেন ভাই ওইরকম বলা টাফ, এটা অ্যাজাম্পশন বলা যায়। এবং এজাম্পশন অনেকের বলা যায়। অ্যাজাম্পশন নিয়ে, অনেকের অ্যাজাম্পশন নট একজনের, অনেকের অ্যাজাম্পশন নিয়ে নিজের মতো একটা আইডিয়া দাঁড় করে তারপর অনেক দিন পর্যন্ত খেটে গেলে, পরিশ্রম করে গেলে পরে একটা আউটপুট আসে, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। রাইট, মানে বিষয়টা হচ্ছে যেটা এড করছিস তুই আর কি, যে এটার পিছনে অনেক সময় দিতে হয়, অনেক এই যে বলা না যে আমি আসলে বুঝবো কিভাবে আমার এখানে হবে কিনা, তো এটার পিছনে প্রচুর সময় দিতে হয়, এবং একটা সময় যে নিজেরই একটা আইডিয়া চলে আসে যে আমি আসলে কোথায় অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করা উচিত, বা আমার প্রোফাইলের সাথে কি হয় হবে না হবে। তো প্রচুর ইউনিভার্সিটি খুঁজতে হয় এবং প্রচুর ঘাটাঘাটি করতে হবে। একটা সময় অবশ্যই মানে লেগে থাকলে অবশ্যই পসিবল এই টাইপের জিনিস আর কি। হ্যাঁ, আরেকটা বিষয়, এটা এমন না যে আজকে আমি চিন্তা করলাম, কালকে আমি যেয়ে এলাম, পরশুদিন আজ যেয়ে এলাম, তারপরে আমি ইউএসএ চলে না আসলাম। না, এরকম না ইটস প্রসেসটা। টোটালি ইম্পসিবল, ইটস টোটালি হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, অ্যাটলিস্ট আপনাকে 2টা বছর দিতে হবে এখানে, আমি মনে করি। রাইট। আমি দুই দিছি। বছর বলতে হ্যাঁ ওই তো আন্ডারগ্রেডের লাস্ট থেকে শুরু হবে, এবং এই হুম। প্রসেস চলতেই থাকবে। জিআরই দাও, আইএলটিএস দাও, ইউনিভার্সিটি খুঁজো, প্রচুর সময় নিয়ে আসলে ইউনিভার্সিটি খুঁজতে হয়। টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে কি ইউনিভার্সিটি খুঁজে একটা ফুল টাইম জবের মতো ব্যাপার। ইউনিভার্সিটি খুঁজে আর অ্যাপ্লিকেশন করা এটাই একটা ফুল টাইম মানে জব আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। ইটস লিটলি ট্রু। আমি আসলে আমার অনার্সের পরে আমার কোনো ক্লাস ছিল না, আমার অফলাইন হ্যাঁ, কোনো ক্লাস ছিল না, আমি অনলাইন ক্লাস করছি, মানে আমি বাসায় ছিলাম। আমি হ্যাঁ, অনার্সের পরে টোটাল টাইমটা আমি এটার পিছনে দিছি, আমার যে রাইট। ফুল টাইম, মানে টোটালি আমি ওই এই যে আসলে কোনো ইনকাম করি না, কিছু না, বসে বসে শুধু এটার জন্য ডেডিকেশন দিয়ে যাচ্ছি, এন্ড দ্যাটস দ্য ট্রু, এবং এটাই করতে হবে 2টা বছর, আমি এটা আমি আমি। আমি আমার নিজেরও আসলে আলটিমেটলি ওইরকমই ছিল। আমি বললাম না শুরুতেই আমি যে 21-এর ফল মিস করছি, কেন মিস করছি, কারণ আমি 21-এর জানুয়ারিতে যা আওয়াজ দিছি।
তো 21শে জানুয়ারিতে আইএলটিএস দিয়ে আসলে ইউনিভার্সিটি খোঁজা, এসওপি লিখা, এলওআর মানে কালেক্ট করা, ওইগুলা উইদিন 15 days, উইদিন 1 month নট ফিজিবল। সো যার ফলে আমি আসলে মিস করে গেছি। এই জন্য আমার 22 টার্গেট করতে হয়েছে। আর 22 টার্গেট করার জন্য হচ্ছে দেখা গেছে আমি হয়তো সেপ্টেম্বর থেকেই ইউনিভার্সিটি খোঁজা শুরু করছি। তারপর হচ্ছে এসওপির পিছনে এফোর্ট দিছি প্রচুর পরিমাণে। তারপর হচ্ছে এলওআর কালেকশনের পিছনে সময় দিছি। এই যে প্রসেস শুরু হয়েছে, আমি মনে হয় জানুয়ারিতে যাই অ্যাপ্লিকেশন শেষ করছি সবগুলাই। আর অ্যাপ্লিকেশন প্রসিডিউরও খুবই লেন্দি এগুলার। তো আমি আজকে চিন্তা করলাম কালকে হয়ে যাবে। এই জিনিসটা ভাবা খুবই টাফ। শুরুতেই যেটা বলছিলাম যে ইট ইজ রিয়েলি ম্যারাথন রেস এবং আনসার্টেন না হইলে আমার একটা বিগ অ্যামাউন্ট নষ্ট হবে, একটা বছর নষ্ট অবশ্যই হবে এই নষ্ট আর কি। হবে। যেমন আমার একটা মজার তথ্য মনে আছে এখনো, যে আমি মনে করলাম যে একটা ইউনিভার্সিটিতে, নাম বলবো না, আবেদনটা খুবই কঠিন একটা আবেদন ছিল। আমার থেকে 5টা রাইটিং নিছে আবেদনের জন্য, এসএপি আচ্ছা। বাদে আরো 5টা রাইটিং নিস। যাই হোক, আচ্ছা। ইউনিভার্সিটির নামটা আমি বলবো না, ডিসক্লোজ করবো না এখানে। যাই হোক, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার তো ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 15, আমি ডিসেম্বর 1 তারিখ আবেদন করতে বসছি। বন্ধু বিশ্বাস কর, আমি ডিসেম্বরের 14 তারিখ গিয়ে আবেদন শেষ করছি। সো খুবই টাফ। এবং ওই ইউনিভার্সিটি থেকে আমি ফান্ডিং ছাড়া অফার লেটার পাইছি, উইদাউট ফান্ডিং, কোনো ফান্ডিং না, আচ্ছা। সেলফ ফান্ডে সো অফার লেটার এরকম পাইছি। অনেক হয়েছে। আমি একটা ইউনিভার্সিটির পিছনে আমার অফিসিয়াল মানে ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হয়েছে, ইউএসএ তে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাইছি বাংলাদেশে বসে। ওটার জন্য হচ্ছে আমার আলাদা করে এসওপি লিখতে হয়েছে, এলওআরও নিতে হয়েছে মনে হয় বেশি এটার জন্য কম্পারেটিভলি। সব দিছে, আবার ওইটা ইন্টারভিউ নিছে, শেষমেশ ওইটা ফান্ড হয় নাই। সো এত সময় দিছি, একটা একটা না দুইটার পিছনে এরকম গেছে, মানে অনেক এফোর্ট দিছি দুইটার পিছনে, ওদের কিছুই হয় নাই। সো এরকম অনেক রিজেকশন আসে। তো এটা চলতেই থাকে আর কি এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরে। যে আমি আমার ওয়েবিনার থেকে সবসময় প্রমোট করেছি কিভাবে পাওয়া যায়, কিন্তু ভিতরে আরো অনেক তথ্য থাকে, অনেক না পাওয়ার হ্যাঁ, গল্প এটা ট্রু। থাকে। আমার মনে হয় আমিও রিকোয়েস্ট করব, তোর যদি পসিবল হয় কখনো এজ এ ফ্রেন্ড, আই উড রিকোয়েস্ট যে এই প্রসেস নিয়ে, রিয়েলিস্টিক প্রসেস নিয়ে, যারা এই জার্নি ফেস করে আসছে, কিরকম হেক্টিক জার্নি ছিল, এটা হচ্ছে যারা নিউ কামার তাদের সাথে শেয়ার করা। কারণ কি, সবাই আসলে প্রেডিক্ট করে যে আমি জিআরই দিয়ে দিব আমার হয়ে যাবে। কিন্তু এই যে আজকে ফর এক্সাম্পল তুইও এখন পিএইচডি করতেছিস, সো মাঝখানের জার্নি গুলো আসলে যে হেক্টিক থাকে ওইটা নিয়ে আসলে খুব একটা আমরা কখনোই ডিসকাস করা হয় না। এটা খুব নর্মাল ইন জেনারেল। কখনোই আমরা মাঝখানের হেক্টিক প্রসেস নিয়ে ডিসকাস করি না, যার ফলে যারা নেক্সট স্টেজে যাইতে চায় ওরা ওরা ভাবে ওই তো ফান্ডিং ম্যানেজ হয়ে গেছে চলে যাচ্ছি। এটা এটা ট্রু। অনেক সময় অনেকে ভাবে যারা হচ্ছে এই জার্নিতে আছে, ফর এক্সাম্পল আমি এখন ভালো একটা ফান্ডিং পাইলাম পড়তেছি, তো অনেকেই ভাবে যে এটা মনে হয় গুড লাকের কারণে হয়ে গেছে। শুধু গুড লাকে হয় না, মাঝখানের যেই প্রসেসটা, লেগে থাকার প্রসেসটা বা কেমন প্রবলেম ফেস করতে হয়েছে, ওই প্রবলেমটা সে কিভাবে কোপ আপ করে ওইখান থেকে উঠে আসছে, এই টাইপের কিছু জার্নিও আসলে যারা নিউ কামার তাদের জানা উচিত, সো দ্যাট তারা যেই জার্নিটা শুরু করে ওইটা থেকে যাতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায়। কারণ এটা খুব পসিবল, আমি জিআরই দেওয়ার সময় মনে হয় আমি অনেকবারই জিআরই ছেড়ে দেওয়ার চিন্তা করছিলাম। এটাও হয়েছে আর কি। তো বা আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেসে ছিলাম আমি অনেকবার মনে হয়েছে বাদ দেই, ইউএসএ যাব না, দেশের অন্য কিছু করব। তো এই যে জার্নি গুলা, অনেকে আসলে মাঝখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায় বা ছেড়ে দেয়, নানান রিজন থাকে আর অন্যান্য, বাট এটা একটা রিজন যে নানান কারণে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া, মানে নানান কারণে বলতে হচ্ছে না বা পারতেছি না এই কারণে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া। তো মানে মাঝখানের অনেকের যাদের মানে ভালো জায়গায় যারা গেছে ওদের জার্নি যদি মানে এরকম গোল জিনিসগুলো যদি উঠে আসে, হয়তো বা নিউ কামারদের জন্য হেল্পফুল হইতে পারে বুঝা আর কি, যে প্রসেসটা কেমন হেক্টিক। আইদার আমি এই জার্নি শুরু করব কিনা এই জিনিসটা শুনেই অনেকে ডিসাইড করে ফেলতে পারবে। এটলিস্ট শুরু করে 3 মাস, অনেকে যেটা হয় শুরু করে 3-4 মাস পরে ছাড়ে। তো এটলিস্ট আমি আগে থেকে আইডিয়া নিয়ে বুঝে তারপর শুরু করি। আমার যদি মনে হয় আমি পারবো, আমি পুরো প্রসেসে আগাবো, নাইলে মাঝখানে আমি শুরু করে 6 মাস নষ্ট করার দরকার নেই। তো এইসব জার্নি যারা শুনবে তাদের জন্য এটা এটলিস্ট বেটার হবে, টু সেভ দেয়ার টাইম আর টু গেট দা স্পিরিট, যে আমি পারবো কি পারবো না এটা রিয়েলাইজ করা আর কি। আর একটা মজার বিষয় বন্ধু, মনে করছে আমিও মনে করতাম এক সময় জেরি দিছি, মানে জেরি আমার কাছে প্রধান বাধা, জেরি আইএলস দেওয়ার পরে আমার ঘটনা তো শেষ, কিন্তু ঘটনা অ্যাকচুয়ালি শুরু, তুমি হ্যাঁ, মাত্র ফিল্ডে নামছো। রাইট, রাইট, রাইট। আচ্ছা, যাই হোক, আজকে আমরা অনেকক্ষণ সময় ধরে ওয়েবিনারে আছি, প্রায় 1 ঘন্টা 33 মিনিট। এত সময় দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, দর্শক, আমিও তোকে মানে একটু বলতে চাইবো লাস্টের দিকে যে হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ, যে তুই সবাই যারাই এখনো আছেন, আমি জানি না কতজন এখনো আছেন, বিকজ বা পরেও অনেকেই দেখবেন এটা, আই গেস অনেকেই দেখবেন। সো যারাই দেখবেন, আই গেস যে থ্যাঙ্কস টু নিউটন, ও হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। সে থিঙ্ক অ্যাব্রোড নিয়ে কাজ করতেছে, খুবই খুবই ভালো কাজ করতেছে। কারণ এই কাজগুলো আসলে লাইক এগুলার পিছনে আমাদের অনেক এফোর্টস দিতে হয়।
বাট এগুলোর আউটপুট আলটিমেটলি আমরা মানে মানুষকে হেল্প করা, এটাই আমাদের মোটিভ থাকে আর কি। আমি নিজে যেহেতু লাইফে এগুলো অনেক করছি, সো এগুলার পিছনে নিজের অনেক সময় যায়। যারা এই সময়গুলো দেয় তাদের মানে আসলেই থ্যাঙ্কস দেওয়া উচিত, যে অন্যদের হেল্প করার জন্য, এই যে আরেকজনকে গেদার করা, টাইম ম্যানেজ করা, এখন ছুটি চলতেছে, ছুটির মধ্যে এইসব সময় দিয়ে কাজ করা। সো এগুলা সবার পক্ষে করা পসিবল হয় না, চালায় যাওয়া পসিবল হয় না। এই জন্য আসলে নিউটন তোরে থ্যাঙ্কস, ঠিক আছে। আর আমার মনে হয় যে তুই এগুলো চালায় যা, আই গেস মানুষের উপকার হোক, এটা খুবই ভালো একটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এতক্ষণ দেখছেন তাদের জন্য আসলে বেস্ট অফ লাক। ওকে, ধন্যবাদ শাহরিয়ার, ধন্যবাদ সবাইকে। আমরা লাইভটা এখানেই শেষ করি নাকি শাহরিয়ার? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।